আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। Welcome back to another live stream. আজকে আমাদের সাথে আছেন two very special guests who আপনারা introduced to হবেন এবং দেখতে পারবেন in a few moments. But before that আমরা basically কথা বলছি about আজকের লাইভ স্ট্রিম এবং আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা আমি introduce করছি। অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমটি অলরেডি জয়েন করেছেন। আজকে আমাদের সাথে আছেন two very intelligent and educated people এবং ওদের সাথে আমরা কথা বলবো about the coronavirus আমরা কিভাবে সেফ থাকতে পারি কিভাবে সুস্থ থাকতে পারি এই সময়ে সো অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন এই লাইভ স্ট্রিমে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো অনেক হেল্পফুল বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের প্রশ্ন as always answer করব সো আপনাদের যদি কোনো questions থাকে then please feel free to leave it in the comment section এবং আমরা চেষ্টা করব to the best of our ability answer করতে যদি কিছু শেয়ার করতে চান কোনো advice চান from our two guests and please leave it in the comment section এবং যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন because once again কাউকে maybe potentially help করতে পারে ভালো advice দিতে পারে বা overall lifestyle improve করতে inspire করতে পারে so without further ado আমরা যাচ্ছি to our two guests আমাদের সাথে two honorable guests আছে এই লাইভ স্ট্রিমে so the first one হচ্ছে Professor Dr. M. Nasimul Islam. উনি করেছেন FRCP and he has a PhD as well. উনি একজন professor obviously and senior consultant as a forensic pathologist এবং আমাদের সাথে also আছেন Dr. M. Nazmul Hasan. উনি also একজন PhD and a deputy dean and associate professor in medical microbiology. So ওদের qualifications or their education, etc. এগুলা বলতে this live stream would go on forever. এবং আমার gratefulness and pride and honor যে ওরা আমাদের live streamটি join করেছে is immense. আমার quality নেই in real life besides the live stream বা যোগ্যতা নেই ওদের সাথে কথা বলতে বা ওদেরকে pay করে live streamে আনা সেটা নেই as well. So without further ado আমি রিকোয়েস্ট করব যে ডক্টর এম নাসিমুল ইসলাম আপনি যদি আপনার নিজেকে প্রথম ইন্ট্রোডিউস করতেন আমি যদি কিছু মিস করেছি সেটা ক্লিয়ার আপ করতেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ প্রিসিলা আমি নাসিম আমি আসলে আমার মোহাম্মদ নাসিমুল ইসলাম আমি আমার চাকরি জীবনে বিভিন্ন দেশে কাজ করছি এবং যার ফলে আমি কোন দেশে মোহাম্মদ কোন দেশে নাসিমুল এবং কোন দেশে ইসলাম হিসেবে পরিচিত আমি বাংলাদেশে আমি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিলাম ফরেনসিক হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফরেনসিক মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ তখন আমাকে সবাই প্রফেসর নাসিম হিসেবেই জানতো নাসিম মালয়েশিয়ায় আমাকে সবাই নাসিমুল হিসেবে জানে আমি যখন ইউনাইটেড নেশনসে ছিলাম তখন আমাকে জানতো মোহাম্মদ জাপানে সবাই আমাকে জানে ইসলাম হিসেবে আমি পড়াশোনা করছি দেশে বিদেশে এবং ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি ফরেনসিক প্যাথোলজিস্ট হব এবং দিনের পালাক্রমে আমি দেখা গেল যে আমি আসলে ফরেনসিক প্যাথোলজিস্ট হয়ে এস্টাবলিশড এখন রিটায়ারমেন্টের পর্যায়ে এসে গেছি এনিওয়ে আজ সবার সাথে পরিচিত হব এবং কথা বলে খুব ভালো লাগছে আশা করি বাকি সময়টুকু আমাদের ভালো কাটবে থ্যাংক ইউ অবশ্যই অনেক ধন্যবাদ আপনার ইন্ট্রোডাকশনের জন্য ডক্টর নাজমুল হাসান আপনি যদি আপনি নিজেকে ইন ডেপথ আরো ইন্ট্রোডিউস করতেন ওকে ধন্যবাদ প্রিসিলা আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ বাট আমার একটা ডাকনাম আছে পিকু তো আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই পিকু নামে চিনে নিকনেম কিন্তু অফিসে সবাই ডক্টর নাজমুল হিসেবে চিনে আমার পড়াশোনা মাইক্রোবায়োলজিতে মাস্টার্স মেডিকেল মাইক্রোবায়োলজি এবং আমার পিএইচডিও মেডিকেল মাইক্রোবায়োলজি পিএইচডি করেছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়াতে পিএইচডি করার পর মালয়েশিয়া ইউনিভার্সিটিতে জয়েন করা 15 ইয়ার্স একাডেমিক এক্সপিরিয়েন্স সাথে রিসার্চ করছি কিছু তো রিসার্চ ফেলো মেডিকেল সায়েন্টিস্ট ওইভাবে আছি এখন একটা ইউনিভার্সিটিতে মেডিকেল ফ্যাকাল্টিতে ডেপুটি ডিন হিসাবে আছি এবং মাইক্রোবায়োলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর আশা করি ভালো লাগবে এখন পর্যন্ত ভালো লাগছে চেষ্টা করবো দর্শকের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার নিজে থেকে যদি কোনো ইনফরমেশন দিতে পারি হয়তো দেশের মানুষের উপকারে আসতে পারে
যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনি নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছেন around 4000 people already জয়েন করেছেন। সো যারা এই লাইভ স্ট্রিমে আছেন অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। Once again আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে then please do feel free to leave it in the comment section and আশা করছি আপনারা যারা এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আজকে আমরা obviously কথা বলবো about corona related topics. আপনাদের যদি কোনো corona related questions থাকে প্লিজ ডু লিভ ইন দ্য কমেন্ট সেকশন। আমরা কথা বলবো অ্যাবাউট হাউ আমরা নিজেরা সেফ থাকতে পারি, একে অন্যকে সেফ রাখতে পারি এবং আমাদের কি করা দরকার যাতে আমরা সেফ থাকতে পারি। অনেকেই প্রথম টপিকটা বেসিক্যালি হচ্ছে অনেকেই কমেন্ট করেন বা জিজ্ঞেস করেন বা স্টেরিওটাইপ আছে কিভাবে মানুষকে বা করোনা পেশেন্টরা মারা যাওয়ার পর ওদেরকে কিভাবে কবর দেওয়া যায়। সো প্রথম কোয়েশ্চেনটি আমি করছি ডক্টর নাসিমুল ইসলামের কাছে। The basic precaution for COVID-19 হচ্ছে সবাই মাস্ক পরতে হবে এবং সেফ থাকতে হবে। সব প্রিকশনস সবাই অলরেডি জানে। সো আমার প্রশ্নটা হচ্ছে সবাই যদি জানে কিভাবে ওদের নিজেকে সেফ রাখতে পারে তাহলে the amount of people infected numbers কেন এখনো increase হচ্ছে? আপনার opinionটা কি? থ্যাংক ইউ প্রিসিলা। আমি আসলে প্রশ্নের প্রথম পার্টটা হচ্ছে যে ডেড বডি কিভাবে আমরা কবর দিব, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এটা কেন বাড়ছে। ফার্স্ট পার্ট হচ্ছে যখন মানুষ মারা যায় আমরা যে প্রিকশন গুলা নর্মাল কেসে নেই আমরা কিন্তু এই কোভিড-19 কেসেও আমরা কিন্তু একই ধরনের প্রিকশন নিব এবং আমাদের মনের মধ্যে একটা ভীতি কাজ করে যে এটা বুঝি খুব বেশি ছোঁয়াচে, এটা আসলেই খুব বেশি ছোঁয়াচে এবং আসলেই আমরা এই কেসটা এই কোভিড কেস সম্পর্কে খুব বেশি কিছু জানি তাও কিন্তু না। এই কোভিড কেসে যখন মারা যায় তখন এর যে ছোঁয়াচের যে ক্যাপাসিটি এটা আদৌ থাকে কিনা সেই ব্যাপারে এখনো কিন্তু ফরেনসিক সায়েন্টিস্টদের মধ্যে কনসেনসাস হয় নাই, যার ফলে আমরা প্রিকশনের কারণে আমরা নর্মাল যে হাই রিস্ক অটোপসির ক্ষেত্রে আমরা যে প্রিভেনশন এবং কন্ট্রোল অফ ডিজিজ ইনফেকশাস ডিজিজ এর ক্ষেত্রে যেরকম প্রিকশন আমরা নিয়ে থাকি আমরা এক্ষেত্রেও সেই প্রিকশন নিতেই আমরা সবাইকে বলে থাকি। সেকেন্ড পার্ট হচ্ছে এটা কেন বাড়ছে, এটা যদিও নাজমুল ভালো উত্তর দিবে তারপরও আমি মনে করি যে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক দেশে সেই ইনস্ট্রাকশন গুলো মানি, অনেক দেশে আমরা সেগুলো মানি না। যেসব দেশে এগুলো মানে সেসব দেশে কিন্তু এগুলো অলমোস্ট কন্ট্রোলে চলে আসছে। আমি এখন মালয়েশিয়ায় আছি, মালয়েশিয়ায় গতকাল ছিল হলো 102 জন, তার আগের দিন ছিল 10 জন, আজকে হলো মালয়েশিয়ায় 30 জন। এই 100 এবং এর নিচেই এটা রান করতেছে। অথচ যেসব দেশে এই হেলথ অ্যাডভাইস গুলো মানতেছে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা দিনে দিনে হু হু করে বেড়ে যাচ্ছে। আমি এই একটা জিনিসের উপরই গুরুত্ব দিব যে সবাই যেন আমাদের স্বাস্থ্যবিধি যেটা আছে আমরা সেটা যেন মেনে চলি, এবং সেটা যদি মেনে চলি আই হোপ, যদিও আমরা এই ডিজিজের সম্পর্কে এখনো বিস্তারিত জানি না, এখনো ডিটেইলস জানি না, তারপরও আমরা না জানা পর্যন্ত অ্যাটলিস্ট এটাকে কন্ট্রোলে রাখতে পারবো। এনিথিং এলস? জি না, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। আমি এই সেম কোয়েশ্চেনটি করছি ডক্টর নাজমুলের কাছে। আপনি যদি ক্লিয়ারলি ডিসক্রাইব করতে পারেন কিভাবে মানুষ প্রিকশনস নিতে পারে বা কেন মানুষ ইন ইউর অপিনিয়ন কেন মানুষ এক্সট্রা ফিয়ারফুল হচ্ছে
ওদের ফ্যামিলি মেম্বারদেরকে কবর দিতে বা ব্যারিয়াল করতে, এবং কেন এই নাম্বারসগুলো এখনো ইনক্রিজ হচ্ছে ইন ইউর অপিনিয়ন, সেটা যদি শেয়ার করতেন। ওকে, শিওর, ধন্যবাদ প্রিসিলা। আমি যেটা বলবো, জাস্ট আই এগ্রি উইথ প্রফেসর নাসিমুল ইসলাম, উনি ঠিক বলেছেন। তারপর আমি কিছু অ্যাড করবো এটার ব্যাপারে। এখন ফার্স্ট কোশ্চেনে আসি, যেটা মারা যাওয়ার পর। এখন আমার একটা কমন সেন্স ইউজ করেন সবাই, আমি দেশবাসীর জন্য সবাইকে বলছি, আপনারা জীবিত পেশেন্টের সাথে ঘোরাঘুরি করছেন তখন ভয় পাচ্ছেন না। একটা মানুষ যখন মারা যায় তখন ভয় পাচ্ছেন কাছে যেতে। জীবিত পার্সনের সাথে যখন, আমরা জানি এটা রেসপিরেটরি ইনফেকশন, যখন কফ বা স্নিচিং করলে তখন ড্রপলেটের সাথে ভাইরাসটা বডি থেকে বের হয়ে আসে, কোনো স্কিন দিয়ে এটা বের হয় না। কফ এবং স্নিজিং এর সাথে বডি থেকে ভাইরাসটা বের হয়ে আসে, তখনই অ্যারোসলের মাধ্যমে অন্যজনের মাধ্যমে ছড়ায়। আমরা জীবিত যখন লোকটা থাকে তখনই ছোঁয়ার কন্টিজিয়াসের পরিমাণটা বেশি থাকে, চান্সটা বেশি থাকে। যখন একটা জিনিস মারা যায় তখন কিন্তু স্নিজিংও করছে না, কফিংও করছে না, ওর বডির লাংস থেকে কিন্তু ভাইরাসটা বডির বাইরে বের হয়ে আসতেছে না। ইটস মাচ সেফার দ্যান এ লিভিং পারসন। ওকে, এখন একটা মানুষ যখন মারা যায়, বেসিক্যালি ওকে অনেক রকমের ওয়াশ করা যায়, যেহেতু আমাদের ইসলাম ধর্মে ওয়াশিং করা লাগে, গোসল করানো লাগে মৃত ব্যক্তিকে। এটা চাইলে যে কোনো একটা কন্টেনারে সাবানে পানি নিয়ে 2-3 মিনিট 5 মিনিট ডুবিয়ে রাখলে পরে উপরে উঠিয়ে নিয়ে পরে ইজিলি ওয়াশ করা যায়, জাস্ট নর্মাল সেফটি মেশার করলে, যেমন গ্লাস পরে এটা সেটা। যখন মৃত উপরে ভাইরাসগুলো যদি টাচ থাকতো ওগুলো পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু ভিতর থেকে আর কিন্তু ভাইরাস বের হয়ে আসছে না, যেহেতু কাশিও দেয় না, স্নিজিংও করে না, কিছুই না। সুতরাং পুরো আমার মতে একবার যদি উপরের জিনিসটা বডিটা ওয়াশ করা হয়, তাহলে ডেড বডি ইজ টোটালি সেফ টু হ্যান্ডেল। ওকে, এটা আমি সবাইকে বলবো, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। তারপর যখন ওয়াশ করা হবে তখন যদি একটা পলিথিন র্যাপ বা কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, তত 100% সেফ। যেহেতু আমরা মাস্ক পরে পেশেন্টের সামনে যাচ্ছি, ওটা আরো রিস্কি। একটা মাস্ক যদি আপনার নাকটাকে সেভ করতে পারে, তো একটা পুরো ক্লোদিং বা প্লাস্টিক মেটেরিয়াল তার বেশি সেভ করতে পারবে আপনাকে মৃত ব্যক্তির কাছ থেকে। এটা লজিক্যাল, নর্মাল লজিক। এখন আমরা যদি মৃত ব্যক্তিকে এটাকে আমরা মুড়িয়ে ফেলি প্লাস্টিক দিয়ে ধোয়ার পর, এবং উপর দিয়ে একটা কাপড়ের পেঁচিয়ে দেয়, সম্পূর্ণ সেফ। এটাকে ইচ্ছা করলে ঘরের ভিতরে রাখা যায়, মসজিদের ভিতরে নেওয়া, যেখানে ইচ্ছা নেওয়া যাবে, কোনো রকমের কোনো ফিয়ার ছাড়া। এটা সম্পূর্ণ সেফ। এরপর যদি জানাজা দিতে চায় নিয়ে যেতে পারে, কিন্তু জানাজা দেওয়ার সময় কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই হবে, অনেক অ্যাটলিস্ট 3 to 4 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে। এখন তারপর কবর দেওয়া যাবে। এরপর টাচ করতে কোনো ভয় ভীতি নাই। একবার যখন কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে নেয়, সম্পূর্ণ সেফ। ভাইরাসটা আর বের হয়ে আসা সম্ভব না, এত মোটা কাপড়ের বাইরে এটা সে বের হয়ে আসা সম্ভব না। আর যদি প্লাস্টিক র্যাপ দেয়, 100% সেফ, কারণ প্লাস্টিকের মধ্যে কোনো পোর্স নাই, মানে কোনো ছিদ্র নাই, এটা বের হয়ে আসার মতো, মানে 100% সেফ। এরপরে টাচ করা যায়, এটার সাথে বসা যায়, কোনো সমস্যা নেই, এবং এটা কবর দেওয়া যাবে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা, ফ্রেন্ডরা বললো তাদের নাকি বলছে যে যারা কবর দেয় মৃত ব্যক্তি, করোনা রোগী, তারা নাকি এই ওয়াটার ইউজ করে কবর নাকি ভাইরাসগুলো কিলবিল করে। আমার এক ফ্রেন্ড বললো, আসলে সম্পূর্ণ ভুল। যেহেতু র্যাপিং করাই আছে, এটার সাথে আর ভাইরাস বডি থেকে আর বের হওয়ার কোনো চান্স নেই। এটা যদি প্যাকেটের ভিতরে থাকবে, সুতরাং কভার দেওয়ার পর কভারের সামনে যেতে পারবেন। কভার যদি কোনো ওয়াল দিতে চান, কোনো নেম প্লেট লাগাইতে চান, কোনো গাছ লাগাইতে চান, ইজিলি লাগাইতে পারেন। অনেকে বলেন না এটা করোনার খবর, কাছে যেও না। আসলে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল ধারণা। এটা যেন জনগণের কাছ থেকে এই ভয়টা যেন যায়, কারণ পেশেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারে একবার র্যাপিং হয়ে গেলে বা শেষ, এরপর এটা সেফ। ওকে, আর দ্বিতীয় কোয়েশ্চেনটা যেটা, কি কেন বাড়ছে, এখন সেম প্রফ নাসিম উনিও বলেছেন ঠিক কথা। এখন আমরা জানি এখন কিভাবে করোনা আমরা পাই, শরীরে আসে, রেসপিরেটরি ড্রপলেট, ক্লোজ কন্ট্যাক্ট। সুতরাং এটা থাকতে হবে। এটা গত 3-4 মাস ধরে সবাই এটা বলছে, সোশ্যাল ডিস্টেন্সিং, ওয়ারিং মাস্ক, এগুলা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে মানুষ এটা মানছে না, এই জন্যই এটা বাড়ছে। এখন আমি যদি মালয়েশিয়ার উদাহরণ দিই, যেহেতু আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে তো প্রথম থেকে কিন্তু লকডাউন দিয়ে দিয়েছে। এখন মালয়েশিয়াতে সম্পূর্ণভাবে লকডাউন ছিল মে মাসের 4 তারিখ পর্যন্ত। মে মাসের 4 তারিখের পরে তারা কিছু ফ্লেক্সিবিলিটি দিছে, যে বিজনেস সেক্টরটা ওপেন করে দিছে। যদিও ইউনিভার্সিটি সব ক্লোজ, এডুকেশন সেক্টরটা ক্লোজ, বিজনেস সেক্টরটা ওপেন করছে কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে, যেটা আমাদের বাংলাদেশে বলে সীমিত আকার। আমি বলবো অনেকে জানে না সীমিত আকারটা কোন আকার। ওকে, এখন যেটা লিমিটেড কন্ডিশন যেটা দিয়েছে, এটা হলো অফিস খুলতে পারবে,
কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই হবে। আমরা এখানে মালয়েশিয়াতে যদি কোনো শপিং সেন্টারে যাই বা কোনো অফিসে যাই, দরজার মধ্যে সিকিউরিটি গার্ড থাকে, রেজিস্ট্রেশন করতে হয় আগে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় ঢোকার সময়। এটা করে কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য। পরে যদি আমাদের কোনো করোনা ধরা পড়ে, তাহলে কোন কোন জায়গায় আমি গিয়েছিলাম এবং ওই টাইমে কারা কারা ছিল আশেপাশে, ওইটা ট্রেসিং করার জন্য, কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য এই ফোন নাম্বার, নামটা সব লিখে রাখে। তারপরে সুপার মার্কেটের ভিতর ঢুকতে গেলে এখন লিমিটেড 50, শুধু সাইজের উপর ডিপেন্ড করে কয়টা মানুষ ভিতরে জায়গা দিবে। হয়তো যদি বড় সুপার মার্কেট হয় তখন 50 পিপল অ্যালাউ করে, এবং দুজন যদি বের হয় আর দুজন ঢুকায় এরকম। এবং দুজন ঢুকানোর সময় সেম টেম্পারেচার মাপে স্যানিটাইজার ইউজ করতে হয়, মাস্ক ইউজ করতে হয়, নাম রেজিস্ট্রেশন করতে হয়, এইভাবে ঢুকে। এখন মালয়েশিয়া আর বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্স হলো, মালয়েশিয়াতে যে লগুলো করছে তারা মানে, মানুষজন সবাই মানে, টোটালি মানে। এই জন্যই মালয়েশিয়াতে আজ পর্যন্ত ফেব্রুয়ারিতে যদিও প্রথম কেস দেখা দিয়েছে, এখন পর্যন্ত মাত্র 7,000-এর কাছে আসছে, 7,500 কেস মাত্র। আর ইদানিং 100-এর নিচে হয়ে গেছে অনেক আগেই, 100-এর নিচে ডেইলি কেসেস, মানে এটা অলরেডি ফ্ল্যাটে এসে পড়েছে, কন্ট্রোলে এসে পড়েছে। এখন আর এটা বাড়ার উপায় নেই যদি এই জিনিসটা মেনটেন করে, যেহেতু এখনো মালয়েশিয়ান মানুষ মেনটেন করছে। আর বাংলাদেশে যেটা করে মানুষজন মানে না, এটাই ডিফারেন্স, যে কারণে এটা বাংলাদেশ এখন বাড়ছে। এবং বাংলাদেশে কিন্তু এটা পিকে যাবে এখন, এটা কিন্তু এখনো পিকে ওঠে নাই। পিকে ওঠে কখন? যখন এটা বাড়তে থাকে। এখন ডেইলি যদি গ্রাফটা এঁকে দেখেন, ডেইলি নাম্বারগুলো ইনক্রিজ হচ্ছে, তার মানে গ্রাফটা উপরের দিকে হচ্ছে, এখনো পিকে ওঠে নাই। পিকে ওঠার পর কয়দিন থাকবে, তারপর এটা আস্তে আস্তে কমবে। তো আমরা এখনো পিকে যাচ্ছি, মানে আরো নাম্বার ইনক্রিজ হবে। তা আমাদের এখন সেফটি হবে। আর একটা জিনিস বলবো, যেহেতু বাংলাদেশে এখন হয়তো লকডাউনটা উঠিয়ে দিচ্ছে যে জুন 1 তারিখ থেকে, তা মানে এই না যে আমরা সবাই হুড়িমুড়ি খেয়ে শপিং করব, সবাই বাইরে যাবো, এটা কিন্তু না। সিস্টেম কিন্তু সেম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এটা স্যার উপায় নাই। এবং মাস্ক পরতে হবে, সবকিছু করতে হবে। এতদিন যা শুনেছেন সব থেকে কিভাবে কন্ট্যাক্ট হয়, যেভাবে অসুখটা গায়ে আসে, সব জানেন ঠিকই, যা শুধু মেনটেন করতে হবে। তা লকডাউন উঠিয়ে দিয়েছে, তা মানে এই না যে আমরা সবাই বাইরে যাবো, এ করবো, সেম জিনিস মেনটেন করতে হবে। এখন লকডাউন উঠে দিয়েছে, হয়তো যেহেতু বিজনেস সেক্টরটা না করলে একটা দেশের কান্ট্রি ইকোনমি সমস্যা হতে পারে, এই জন্য লকডাউনটা হয়তো উঠে দিতে হতে পারে, কিন্তু কারণ অনেকদিন লকডাউন থাকা যায় না। তা মানে এই না, আমরা এখন পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্সিং, গ্লাভস পরা, স্যানিটাইজিং ইউজ করা, এটা করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এটুকুই বলবো। হুম 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 ওহ, বাংলাদেশের ক্ষেত্রে রিল্যাক্সের বিন্দুমাত্র কোনো স্কোপ নাই। বাংলাদেশে কোনোভাবেই রিল্যাক্স করা যাবে না। আমি তো বাংলাদেশে এখন যে লকডাউনটা তুলে দিতেছে, আমি এরই বিপক্ষে। আমি তো এটাই চাই না এখন। কারণ দেখা যায় যখন প্রথম লকডাউন দিল, তার আগেই দেওয়া উচিত ছিল, কিছু কিছু কারণে তারা একটু দেরি করে ফেলছে বাংলাদেশে। আচ্ছা, লকডাউন দেওয়ার পরে কতগুলো ইভেন্ট ঘটে গেছে বাংলাদেশে, যেমন কারো মুক্তি, জেলখানার মুক্তি উপলক্ষে হিউজ গ্যাদারিং হয়েছে, কারো কারো মৃত্যু উপলক্ষে, জানাজা উপলক্ষে হিউজ গ্যাদারিং হয়েছে, তারপরে গার্মেন্টস খুলে দেওয়া উপলক্ষে, বন্ধ করা উপলক্ষে, খুলে দেওয়া উপলক্ষে হিউজ গ্যাদারিং হয়েছে। এই কারণগুলোতে, লোকজনের গ্যাদারিং এর কারণে বাংলাদেশ কোনো জীবনেও আর পিকে আসার সম্ভাবনা নেই। যদি এই এখন আপনারা খুলে দেন, আপনারা যদি লকডাউন ভেঙে দেন, যেটা আগামীকাল থেকে, আগামী পরশুদিন থেকে লকডাউন খোলা হচ্ছে, তাহলে কি দাঁড়াবে? কি আপনি যদি পিকে যদি না ওঠেন, তাহলে আপনি নামবেন কি করে? আপনি তো ওই পিক, ওই যে লেভেলে বাড়তেছে এইভাবেই বাড়তে থাকবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, একটা পর্যায়ে সবার যখন আপনার ওয়েভটা চলে যাবে সবার উপর দিয়ে, আপনার এই যে কোভিড-19 এর তারপরে আপনার এটা আস্তে আস্তে ন্যাচারালি এটা ফল করবে। এবং এটা কবে ফল করবে, এটা আমি কেউই বলতে পারবো না। এখন ব্যাপার হলো, বাংলাদেশের ক্ষেত্রে এখন যা করতে হবে সেটা হলো যে, যেহেতু এটা খুলে দিতেছে, সরকারকে ভেরি স্ট্রিক্ট হতে হবে।
তাদের নিয়ম পালনের ক্ষেত্রে। আপনার একদিক দিয়ে নিয়ম করবেন, আর একদিক দিয়ে দুইজনকে বিদেশে প্লেনে পাঠিয়ে দিবেন, সেগুলো হবে না। আপনার সবার জন্য এক আইন থাকতে হবে, একরকম আইন থাকবে সবার জন্য, এবং সবাইকে সে আইন মানতে হবে। সেটা আপনার সরকার হোক, বিপক্ষ হোক, আপনার ইভেন সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই আইন থাকবে এবং একই আইন সবাইকে মানতে হবে। এই আইন যদি আপনারা মানতে পারেন, আপনার এই আইন বলতে আমি বলতেছি আপনার এই যে হেলথ যে নীতিগুলা, স্বাস্থ্য নীতি, যেটা স্বাস্থ্যের ইয়ের ব্যাপারে গভর্নমেন্ট যেটাই ঘোষণা করছে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা 19টা বলছে, এবং সর্বক্ষেত্রে সেটা প্রয়োগ করতে হবে এবং সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে আপনার। আর একটা জিনিস আমি যেটা বলি, এই যে ফ্যাক্টরিগুলো যে খুলে দিচ্ছে, এগুলো হয় কি, এই যে বিকালবেলা সকালবেলা লাইন ধরে তারা যায়, বিকালবেলা লাইন ধরে তারা ব্যাক করে বাসায়, এগুলো বাদ দিতে হবে। যেই ফ্যাক্টরিতে থাকবে সেখানেই তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা যদি করা যায়, তাহলে হয়তো সেগুলা একটু কন্ট্রোলে আনা যাবে। আর তা না হলে বাংলাদেশের, আমি অনেস্টলি আমি খুব বাজে একটা সিচুয়েশন আমি চোখের সামনে ভাসতেছে। আমি আমার নিজের কথা চিন্তা করি না, কিন্তু আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের কথা চিন্তা করে আমি এখন ভেরি মাচ আমি খুব শঙ্কিত। আমি এদের জন্য খুব শঙ্কিত, কারণ আমার আত্মীয় স্বজন, আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে আসছি, কিন্তু দেশে আমার সবাই আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমি তাদের নিয়ে আমি খুব চিন্তিত। এই 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 কারণ বাংলাদেশের মানুষরাও একটু রিল্যাক্টেন্ট। তারা এমন সব হাস্যকর জিনিস শুনি যে পান খাইলে নাকি আপনার জর্দা খাইলে নাকি আপনার কোভিড আসে না, এসব সিলি জিনিসগুলা, এগুলা স্টপ করতে হবে। এগুলা যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসতেছে, এগুলোও বন্ধ করতে হবে। এগুলা বন্ধ করে একদম স্ট্রিম লাইনে থাকতে হবে, এবং যেটা পজিটিভ সেটাই করতে হবে, এবং যে কজন মারা যেতেছে সেই কজনকে ডিক্লেয়ার করতে হবে, যে কজন অসুস্থ সেই কজনকে ডিক্লেয়ার করতে হবে, যেন মানুষ আরো অ্যালার্ট হতে পারে। আজকে এরকম আমরা কিন্তু বিদেশ হয়েছে শুনি, আমি জানি না সত্য মিথ্যা জানি না, গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করতেছে, ধরেন এখন 2000 লোক মারা গেছে, শুনতেছি এর আরো 10, 20, 30, 40% বেশি লোক মারা যাচ্ছে, এরকম আমরা শুনতেছি। কিন্তু এটার একটা ট্রাস্ট আনতে হবে সবার মধ্যে, যে হ্যাঁ গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করতেছে এটা, এবং সেই ট্রাস্টটা আনার দায়িত্ব হলো গভর্নমেন্টের। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে একটা সময় আমরা এটা কমে আসবে। তবে আমি খুবই সন্দিহান যেটা আমরা আসলে পারবো কিনা। অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স এগেইন যারা এই লাইভ স্ট্রিমে আছেন, অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। বিফোর আমরা কন্টিনিউ করি উইথ দ্য কোয়েশ্চেন্স, অনেকেই প্রশ্ন করছেন, বাট অনেকেই যদি এখনো প্রশ্ন কমেন্ট করেনি, দেন প্লিজ ডু কমেন্ট করবেন। কালকে tomorrow at 11:30 PM বাংলাদেশ টাইম আমরা আরেকটি লাইভ স্ট্রিম করব, এবং আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট থাকবে, একজন সাইবার ক্রাইম স্পেশালিস্ট who is going to join our live stream from England. So আমরা বেসিক্যালি কথা বলবো about motivation and advice young জেনারেশনের জন্য, যারা স্কুল, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে। আমরা চেষ্টা করব ভালো অ্যাডভাইস দিতে, ভালো মোটিভেশন শেয়ার করতে আপনাদের সাথে। সো আশা করছি কালকে বাংলাদেশ টাইম 11:30 আপনারা এই লাইভ স্ট্রিমটি মধ্যে টিউন ইন করবেন। ওয়ান্স এগেইন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে দেন প্লিজ ডু শেয়ার ইট। হোসান কামরুল, one of our viewers, জিজ্ঞেস করেছেন, এই প্রশ্নটি আমি প্রথম জিজ্ঞেস করছি ডাক্তার নাজমুলের কাছে, কোনো স্পেসিফিক সিজন বা সময় আছে কিনা where coronavirus আরো র্যাপিডলি স্প্রেড হতে পারে, স্পেসিফিকলি during the spring, summer, বা এটা কি আরো less rapidly spread হবে during the winter or anything like that? এই বিষয় নিয়ে আপনার opinionটা যদি শেয়ার করতেন। ওকে, ধন্যবাদ। এখন পর্যন্ত রিসার্চ করে তারা এখনো পায়নি কোন টেম্পারেচারের সাথে এটা স্প্রেডিং এর কোনো রিলেশন। প্রথম শোনা যেত, দেশে বলতো আমাদের দেশে গরম দেশ, 23 বা 30 উপরে এটা স্প্রেড হবে না, এমন কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি, এবং সিজনালি কোনো এটা রেস্ট্রিকশন নাই বা কোনো এক্সাগারেটেড হবে না, এখন পর্যন্ত এটার ব্যাপারে কোনো জানা যায়নি। যেহেতু এটা নিয়ে রিসার্চ করা হয়নি, এটা নতুন, এজন্য সিজনাল কোনো ইফেক্ট আছে কিনা এটা এখন পর্যন্ত সাইন্টিফিক্যালি রিসার্চ ওয়াইজ জানা যায়নি। তবে আমার যে মতামত, এটা কোনো ইফেক্ট নাই এখন পর্যন্ত। টেম্পারেচার যেহেতু ভাইরাসটা হাই টেম্পারেচার মারা যায়, কারণ আমাদের দেশের টেম্পারেচার যদি 45-50 হতো, অথবা যেসব দেশে 45-50 উপরে, ওইগুলোতে হয়তো বলা যেতে পারে যেহেতু
হাই টেম্পারেচার হয়তো ভাইরাসটা স্প্রেড না কম হতে পারে, কিন্তু আসলে তা না। একমাত্র মিডল ইস্টে শুধু 45-50 টেম্পারেচার পর্যন্ত যায়, কিন্তু আমাদের দেশে বা অন্যান্য কান্ট্রিতে এই টেম্পারেচার যে টেম্পারেচার এটাতে কোনো ইফেক্ট হয়। আমাদের দেশে তো ম্যাক্সিমাম টেম্পারেচার 36-7 হয়, এই টেম্পারেচার কোনো চেঞ্জ আসবে না, থাকবে। স্প্রেডিং রেট আমার মতে এটা সেম থাকবে, এবং এটা স্প্রেডিং হয় ক্লোজ কন্ট্যাক্টে। যখন আপনি কাফের সাথে আসবে তো ডাইরেক্টলি এটা আরেকজনের দেহে চলে যায়। এখন বাইরে টেম্পারেচার 50 হোক আর 10 হোক 0 হোক, তখন এটা মানে কিছু সমস্যা হয় না। একবার যখন আমাদের বডিতে এসে পড়ে, আমাদের বডি টেম্পারেচার 36-37, ওই টেম্পারেচারটা এসে পড়ে। এখন বাইরের টেম্পারেচার যেটা হোক, বডি তো আমাদের 36-37 আছে, ওইটাতে স্প্রেড হতে থাকে। সুতরাং টেম্পারেচার উপর ইফেক্ট এখন পর্যন্ত জানা জানি বা নেই আমার মতে, সিজনাল কোনো চেঞ্জেস। হোপ ইট আনসার্স। আমার মাইক ফিক্স করছি। অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স এগেইন যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন, এবং আমাদের গেস্ট যারা আছেন, আমরা অনেক কোয়েশ্চেন্স পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম, এবং অ্যারাউন্ড 4000 পিপল স্টিল আছে এই লাইভ স্ট্রিমে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের রেসপন্সেসগুলি যদি একটু ছোট করে দিতেন, তাহলে আমরা আরও অনেক কোয়েশ্চেন্স কভার করতে পারতাম। নেক্সট কোয়েশ্চেনটি করছি প্রফেসর নাসিমের কাছে। একটা কমন কোয়েশ্চেন that is coming in the comment section হচ্ছে ভ্যাকসিন নিয়ে, কোনো কিউর নিয়ে আপনার অপিনিয়ন কি? এবং স্পেসিফিক একটি কোয়েশ্চেন এসেছিল ফ্রম শাহিদুল ইসলাম, এবং উনি জানতে চেয়েছিল আপনার অপিনিয়ন অন a vaccine এবং and or a cure for the coronavirus. আমি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছি। ব্যাপার হলো যে এই করোনার ভাইরাসের বিরুদ্ধে না কোনো মেডিসিন বের হয়েছে এ পর্যন্ত, না কোনো প্রতিষেধক মানে ভ্যাকসিন বের হয়েছে, এবং অদূর ভবিষ্যতে বেরোনোর কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ হচ্ছে যে আজকে এই জাস্ট টুডে যদি একটা ভ্যাকসিন আপনার তারা কেউ ক্লেম করে যে আজকে আমরা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছি, এটাও কিন্তু মার্কেটে আসতে আপনার 6 মাস লাগবে। যদি হয়ে থাকে, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে না মেডিসিন, না এখন যা বেড়েছে, যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, এগুলো হলো জাস্ট ছররাগুলি আমরা বলি বাংলায়, জাস্ট ছররাগুলি মারা হইতেছে। কারো একটু ভালো হইতেছে, কারো খারাপ হইতেছে। কয়েকদিন আগে শুনলাম যে প্লাজমা থেরাপি দিলে একেবারে সাথে সাথে ভালো, মানুষ হুলস্থুল পড়ে গেল মানুষের মধ্যে প্লাজমা কিনে রাখার জন্য। এখন দেখা গেল যে প্লাজমা WHO, আজকে সকালবেলা নিউজে দেখলাম WHO প্লাজমা সেটা থেরাপিটা বাতিল করতেছে। এর আগে দেখলাম যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে সবাই হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বড় বড় কথা বললেন, তারপরে দেখলাম যে এটা দিলে এখন মানুষের হার্টের সমস্যা হইতেছে। সুতরাং আমি বলতেছি যে এই ভ্যাকসিন এবং মেডিসিন এখন পর্যন্ত বের হয়ে নাই, অদূর ভবিষ্যতে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমাদের একটাই পথ, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা হলো একমাত্র মেডিসিন এইটার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস আমি একটু খালি বলতে চাই, যে সিজনাল ভেরিয়েশন যেটা আছে, একটু জিজ্ঞেস করা হয়েছিল প্রফেসর নাজমুলকে, সিজনাল ভেরিয়েশন, এখন সিজন বলতে আপনি কি মিন করেন? ঠান্ডা, গরম, বর্ষা, এগুলা না, এগুলাতে কোনো ভেরিয়েশন থাকবে না। তবে একটা জিনিস আমি বারবারই বলি, যে আমাদের ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর দরকার, কারণ শীতকালে তো আমরা সবাই ক্লোজ হয়ে যাই। সেইটা যদি একটা ব্যাড ইফেক্ট রাখে কোনো, তাহলে রাখতে পারে। কিন্তু আপনার যে টেম্পারেচারের ক্ষেত্রে, যে অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে যেটাই হবে, সে তার সাথে এর কোনো ভেরিয়েশন নাই। আমি নাজমুলের সাথে একেবারেই একমত। তবে যদি শীতকালে যদি আমরা যে ক্লোজলি বসে বসে যদি শীতের দেই সবাই, তাহলে এটা কিছু একটা বাজে ইফেক্ট থাকতে পারে। এই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স এগেইন অ্যারাউন্ড 5000 পিপল এখন আছেন যারা নতুনভাবে জয়েন করেছেন। থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট প্রশ্নটি আমি করছি ডাক্তার নাজমুল হাসানের কাছে। করোনা ভাইরাস এবং অন্য ভাইরাস একসাথে বেসিক্যালি কম্পেয়ার্ড হচ্ছে অনেক বাই দ্য জেনারেল পাবলিক। সো আপনার অপিনিয়নে what is one of the major differences between the coronavirus এবং other viruses এর মধ্যে, এবং কেন করোনা ভাইরাসটি এত আনকন্ট্রোলেবল? আপনার অপিনিয়নটা যদি শেয়ার করতেন। কে বলবে? কে বলবে?
ডাক্তার নাজমুল, আপনি যদি শেয়ার করেন। ওকে, ওকে, ধন্যবাদ। ওকে, ভাইরাস ইনফেকশন সবগুলাই কিন্তু হাইলি ইনফেকশাস না, এটা ডিপেন্ড করে কন্টিজিয়াসের উপর। ইফ ইট ইজ হাইলি কন্টিজিয়াস তাহলে এটা স্প্রেড করে বেশি, এরকম। সব ভাইরাস কিন্তু কন্টিজিয়াস হয় না। যেই সব ভাইরাস কন্টিজিয়াস ক্লোজ কন্ট্যাক্টে স্প্রেড করে ওগুলো স্প্রেড হবেই। এটা যেহেতু কন্টিজিয়াস, হাইলি কন্টিজিয়াস ক্লোজ কন্ট্যাক্টে হয়, এই জন্য এটা স্প্রেড করছে। এবং আমরা প্রথম দিকে এটা নতুন ভাইরাস, এই জন্য এটা সম্বন্ধে আগে তেমন ভালো ধারণা ছিল না। আমরা কোনো সোশ্যাল ডিস্টেন্সিং লকডাউন করার আগে এটা অনেক দেশে এটা ছড়ে গেছে, যে কারণে এটা কন্ট্রোলটা করা হয়নি ঠিক মতো। এটাই আমার ধারণা। এই জন্য অন্য ভাইরাসের তুলনায় এটা বেশি বেড়ে গেছে, স্প্রেড হয়ে গেছে বেশি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। আমি এই সেম কোয়েশ্চেনটি করছি প্রফেসর নাসিমের কাছে। হ্যাঁ, এই জিনিসটা হলো যে এই ভাইরাসটা আসলে খুব নতুন, এই জন্যই আমরা বলি নোবেল করোনা ভাইরাস। নোবেল মানে নিউ করোনা ভাইরাস। অন্যান্য স্ট্রেন আগে বের হয়েছে, আর এই স্ট্রেনটার এই একটি নোবেল করোনা ভাইরাসের একটাই যেটা সমস্যা, সেটা হলো অন্যান্য ভাইরাসের থেকে এটা হলো যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে এটা ইনভলভ করে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হলো লাং ইটসেলফ প্লাস অ্যালভিওলাই, এসব জায়গা। কিন্তু অন্যান্য যে ভাইরাস যেগুলো আছে সেগুলো কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন হলো আপনার গলার মধ্যে অথবা ট্রাকিয়া পর্যন্ত ম্যাক্সিমাম তারা ইনফেকশন স্প্রেড করতে পারছে। যার ফলে কিন্তু এটা যেহেতু এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা এফেক্ট করে, যার ফলে এটার এফিকেসি অত্যন্ত বেশি। এবং আমরা দেখতেছি যে মানুষ শ্বাসকষ্টে অনেক বেশি লোক মারা যাচ্ছে এই আমার এই করোনা ভাইরাসের কারণে। অন্যান্য ভাইরাস একই রকম তাদের ক্ষমতা, অন্যান্য ভাইরাসের একই রকম তাদের, যদি তারা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যেতে পারতো তাহলে কিন্তু তারাও এই একই রকমই মানুষকে মেরে ফেলতে পারতো। কিন্তু যেহেতু ওরা অন্য ভাইরাসগুলো যেতে পারে না, ওগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্টেই ওটা থেমে থাকে, যার ফলে এদিক দিয়ে আমরা বলতে পারি যে করোনা ভাইরাসের এফিকেসিটা একটু বেশি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছেন, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি ডাক্তার নাজমুলের কাছে। প্রফেসর নাসিম স্যার মেবি ওটা অলরেডি মেনশন করেছিল, বাট দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন আফসাল চন্দ্রগোনা, এবং উনি জিজ্ঞেস করেছেন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্লাজমা থেরাপি এটা ডিসকারেজ করা শুরু করেছে। সো প্লাজমা থেরাপির যদি কোনো অল্টারনেটিভ থাকে বা এই বিষয় নিয়ে দ্য টপিক অফ অল্টারনেটিভস, এটা নিয়ে আপনি যদি আপনার অপিনিয়ন শেয়ার করতেন। ধন্যবাদ। প্লাজমা দেওয়ার আগে আমাদের জানতে, প্লাজমা সবাই জানেন এটা আমাদের রক্তের যে পানি অংশটা, ওয়াটার অফ আমাদের ব্লাড। এই প্লাজমার মধ্যে যারা করোনা রিকভার, করোনা ইনফেক্টেড পেশেন্ট যারা রিকভার হয়েছে তাদের অ্যান্টিবডি থাকতে পারে, আছে, এবং তাদের অ্যান্টিবডি আছে। এই জন্যই যারা করোনা রিকভার্ড পেশেন্ট তাদের প্লাজমা নিয়ে ওই অ্যান্টিবডিটা অন্য পেশেন্টের মধ্যে দেওয়া। এখন ওই পেশেন্টটা এই অ্যান্টিবডির মাধ্যমে রিকভার করতে পারে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ প্লাজমা থেরাপি। যাতে এক পেশেন্টের রক্তে অ্যান্টিবডি অলরেডি ফর্ম হয়ে গেছে, ওইটা ডাইরেক্টলি আমি অন্য একটা করোনা পেশেন্টের মধ্যে দিব, যাতে এই অ্যান্টিবডিটা ওখানে গিয়ে ভাইরাসটা মারতে পারে। এখন এটা থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালে এখন পর্যন্ত কোনো দেশে এটা অ্যাপ্রুভ করেনি। এটা শর্ট স্কেলে অনেকে বলেছে যে হ্যাঁ প্লাজমা থেরাপি দিয়ে আমরা কিছু পেশেন্ট ভালো করেছি। এখন আমি একটা উদাহরণ দিই। সাপোজ আমরা জানি করোনা পেশেন্ট হয়, লেবু, আমি 10টা পেশেন্ট আনলাম, সবাইকে আমি লেবু শরবত খাওয়াই দিলাম। এখন সবাই 10 জনের মধ্যে ভালো হলো। এখন বোঝার উপায় নাই এটা কি লেবু শরবতে ভালো হয়েছে নাকি ওই ন্যাচারাল ওয়েতে ইমিউন সিস্টেমের মাধ্যমে এটা ভালো হয়েছে। এই ধরনের গ্যাপ আছে তাদের রিসার্চে, তারা ওই কন্ট্রোল ইউজ করে নাই। এই জন্য বোঝা জানি যে প্লাজমা থেরাপির কারণেই যে এটা ভালো হয়, ন্যাচারাল উপায়ে হতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস, প্লাজমা থেরাপির কিছু সাইড ইফেক্ট আছে, ওগুলো এখনো প্রুফ হয় নাই। আমি একটা দুটো উদাহরণ দিই কি কারণে এটা সাইড ইফেক্ট হতে পারে এবং কি কারণে এটা একটু ডেঞ্জারাস, কাজ করতে নাও পারে। এখন নর্মালি ভাইরাস করে কি ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এটা মানে সেলের ভিতরে আসে লাংসের।
তখন ইনফেক্টেড বাইন্ড করে, মানে আটকে দেয়, আটকে এটাকে নিউট্রালাইজ করে বা মারার চেষ্টা করে। তখন যখন বাইন্ডিং করে অ্যান্টিবডিটা, তখন আমাদের ইমিউন সেল যেগুলো আছে, ম্যাক্রোফেজ সেল অ্যান্ড অন্যান্য সেলগুলো এসে ওটাকে গিলে ফেলে, ওই অ্যান্টিবডি অ্যান্ড ভাইরাস ইনফেক্টেড সেলগুলো পুরোটাকে গিলে ফেলে। ওকে, এইভাবে এটাকে মারে। কিন্তু প্লাজমা থেরাপির কারণে যে অ্যান্টিবডি দেওয়া হয়েছে, ওটা যদি ভাইরাসকে না মারতে পারে বাইন্ডিং করার পরেও, তার মানে কি হচ্ছে, ম্যাক্রোফেজ সেলগুলো আসে যখন অ্যাঙ্গাল্ফ করে, ওই এটা ম্যাক্রোফেজকেও অ্যাটাক করতে থাকে ভাইরাসটা। কারণ এটা তো মারা যায় নাই, ওই ইমিউন সেলের ভিতরেও এটা অ্যাটাক করতে থাকে। এইভাবে ইনফেকশন আরো বেশি ছড়ায়। এটাকে ইমিউনোলজিক্যাল টার্মে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহান্সমেন্ট। অ্যান্টিবডির কারণে এই রোগটা আরো বেশি হচ্ছে, এই ধরনের একটা সাইড ইফেক্ট আছে। আরেকটা সন্দেহজনক হচ্ছে, যখন আপনি স্পেসিফিকলি অ্যান্টিবডিটা নেওয়া হয় বডিতে, তখন হয়তো বডি যে অটোমেটিক যে ইমিউন সিস্টেমের যে রেসপন্সটা, ওইটা অনেকাংশে কমে যেতে পারে। এই ধরনের কিছু থিওরিটিক্যাল হাইপোথিসিস আছে, যেটা কারণে এখন পর্যন্ত প্লাজমা থেরাপি ওয়ার্ল্ড ওয়াইড এখনো পপুলার হয়নি। এই কারণে, যেহেতু এটা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়নি, কোনো সায়েন্টিফিক এখনো ফুল এভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, এই জন্যই আমার মনে হয় এই WHO এটাকে ইউজ করতে না বলে দিয়েছে। এবং এটা আমার মনে হয় ইউজ করা ঠিক হবে না আনটিল এন্ড আনলেস ইটস প্রুভেন সায়েন্টিফিক্যালি উইথ আন্ডার ক্লিনিক্যাল ট্রায়াল সবকিছু দেওয়ার পর। এটাই বলবো আমি প্লাজমা থেরাপির ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স এগেন অনেক অনেক ধন্যবাদ যারা অনেক কোয়েশ্চেন করছেন। আশা করছি আপনারা কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করতে থাকবেন, এবং যারা এই লাইভ স্ট্রিমে আছেন অলসো আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আমরা অনেক ইউজফুল অ্যাডভাইস শেয়ার করছি অ্যাবাউট দি করোনা ভাইরাস। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি প্রফেসর নাসিম স্যারের কাছে। ইমরুল কায়েস জিজ্ঞেস করেছেন, এখন যে বাংলাদেশের লকডাউনটি আস্তে আস্তে লিফটেড হচ্ছে, সো মানুষ এখন আবার ইন জেনারেল আবার কাজে যাচ্ছে, whether that be in offices, banks, etc. সো দুইটি কোয়েশ্চেন আমি কম্বাইন করছি। ইমরুল কায়েস জিজ্ঞেস করেছেন যখন ওরা অফিসে কাজ করে কিভাবে সেফ থাকবে, এবং মামুন সিপিএস জিজ্ঞেস করেছেন কিভাবে সেফ থাকতে পারে ইন ব্যাংকস, বিকজ ইন ব্যাংকস কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে হয় অ্যান্ড এটসেট্রা। সো প্রফেসর নাসিম স্যার, আপনার অপিনিয়ন যদি শেয়ার করতেন কিভাবে আমি দ্বিতীয় প্রশ্নটা আবার একটু শুনি। কিভাবে মানুষ সেফ থাকতে পারে ইন ব্যাংকস, বিকজ তখন ওদের কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে হবে। আমি কিন্তু পরের প্রশ্নটা এখনো বুঝি। হ্যাঁ, ব্যাংকে কিভাবে ব্যাংকে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন ওই তো এই উত্তর কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে। এর একমাত্র পথ হলো আপনার স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি কিন্তু স্পষ্ট করে বলা আছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আপনি যখন ওই যে অফিসে যাবেন, গেটের মধ্যে আপনাকে প্রথমেই আপনাকে কি করতে হবে, টেম্পারেচার নিতে হবে, আপনাকে রেজিস্টার করতে হবে, তারপরে টেলিফোন নাম্বার দিয়ে আসতে হবে। তারপরে আপনার 3 থেকে 4 ফুট বরাবর একটা বক্স থাকে, মালয়েশিয়া যেটা আমরা করি, এই বক্সের মধ্যে দাঁড়াইতে হবে, এবং আপনি যারা কাস্টমার যারা, তারা ওই বক্স অনুযায়ী আস্তে আস্তে আগাইতে হবে। আর যারা ডেস্কে থাকবে, যারা ব্যাংকের ডেস্কে থাকবে, তারা প্রপার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট নেবেন, তারা গ্লাভস ইউজ করবে, সমস্ত কিছু ইউজ করে তারা ভিতর থেকে তারা সার্ভিস দিবেন, এবং ওয়েল প্রোটেকশন। এবং তারপরে যখন কাজ শেষ হয়ে যাবে, তখন তারা সমস্ত কিছু স্টেরিলাইজ করার ব্যবস্থা করবেন, নিজেদের বডি অ্যাজ ওয়েল অ্যাজ তাদের পরিধেয় কাপড় চোপড়। তবে এর মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধির মধ্যে স্পষ্ট করে বলা আছে যে আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং, বারবার বলা হইতেছে সোশ্যাল ডিস্টেন্সিং এ থাকতে হবে, আপনার স্টেরিলাইজার ইউজ করতে হবে, ঢোকার সময় আপনার টেম্পারেচার মানতে হবে, এবং যদি কারো কোনো জায়গায় কোনো সময় কোনো ইনফেকশন ধরা পড়ে, তাহলে কিন্তু সেই চেইন অফ ইনফেকশন অনুযায়ী সবাইকে তখন আইসোলেটের ব্যবস্থা করতে হবে। এইটা হলো সিস্টেম। আর তাছাড়া দ্বিতীয় কোনো পথ আছে বলে আমার জানা নাই, হয়তো নাজমুল কিছু অ্যাড করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি ডাক্তার নাজমুল স্যারের কাছে। মেহেদি খান জিজ্ঞেস করেছেন, ইফ একে অন্য বেসিক্যালি হ্যান্ড শেক করে, তাহলে কি করোনা ভাইরাস স্প্রেড হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? ওকে, ধন্যবাদ। কারণ হ্যান্ডশেক আমরা যেহেতু জানি, এটা ফোমাইটস এর মাধ্যমে ছড়ায়। ফোমাইটস মানে যে কোনো জিনিস যেটাকে ট্রান্সফার করে। হ্যান্ডশেক, এখন যখন আমরা হ্যান্ডশেক করি, আমরা জানি না যার সাথে আমরা হ্যান্ডশেক করছি ওর হাতটা ক্লিন কিনা। কারণ ও হয়তো করোনা রোগী হতে পারে,
করোনা আছে শরীরে, এবং হাঁচি কাশি দেওয়ার সময় আমাদের অটোমেটিক হাতটা মুখের সামনে চলে আসে, মানে হাতের কন্টামিনেশনের চান্সটা খুব হাই। এই জন্য আমি বলবো হ্যান্ডশেক যেন কোনো রকমই না করা হয়, এটা হাইলি স্প্রেড, এবং হাতটা বেশি হাইলি কন্টামিনেটেড হয় বেশি, এই জন্য হ্যান্ডশেকের কোনো দরকার নেই। অ্যাটলিস্ট আপনারা সালাম দিতে হলে দূর থেকে সালাম দেন, বা হ্যান্ডশেকের আমি এখানে প্রয়োজন মনে করি না, এবং এটা খুবই রিস্কি হ্যান্ডশেক করাটা। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি প্রফেসর নাসিমুল ইসলামের কাছে। আপনার কি মনে হয় ভ্যাকসিন এনি টাইম সুন আসবে কিনা? সেই অ্যান্সারটি আমরা অলরেডি অ্যান্সার করেছি, বাট এখন একজন জিজ্ঞেস করেছেন, আশিকুর রায়হান জিজ্ঞেস করেছেন করোনা ভাইরাসের মোস্ট কমন সিমটমসগুলো কি? সবাই জানে যে করোনা ভাইরাস মোস্ট অফ দ্য টাইম ফর অ্যাবাউট 2 weeks or so asymptomatic থাকার পসিবিলিটি আছে, মানে সিমটমস শো করবে না ফিজিক্যালি। বাট মোস্ট কমন সিমটমসগুলো কি? একজন কখন আন্ডারস্ট্যান্ড করবে যে ও আমার করোনা ভাইরাস হয়েছে, এবং কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার? থ্যাংক ইউ। আসলে ব্যাপার হলো কি, আমাদের সবসময় আমরা বলি যে হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এই করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যাপার হইতেছে যে এদের আজকাল দেখা যাচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক কেসগুলো অনেক বেশি সিমটোমেটিক কেসের চেয়ে। এখন সিমটম কি কি? সিমটমের মধ্যে কেউ বলে জ্বর, কেউ বলে আপনার কাশি, কেউ বলে আপনার জ্বর, কাশি, শ্বাসকষ্ট। তবে মোর স্পেসিফিক কিন্তু আপনার শ্বাসকষ্ট হলো মোস্ট স্পেসিফিক আপনার ইয়ের ক্ষেত্রে। আর তাছাড়া অন্যান্য গুলো যদি থাকে সেক্ষেত্রে আপনার আমরা ধরে নেই যেগুলো অন্যান্য যে কোনো ভাইরাসের জন্য এগুলো হইতে পারে, জ্বর, কাশি এগুলা হইতে পারে। কিন্তু আপনার যদি শ্বাসকষ্ট থাকে এর সাথে, সেক্ষেত্রে আমাদের পিসিআর করে নিয়ে আমাদের করতে হবে। যদি আর্লি স্টেজে পিসিআর করতে পারি এবং লেট স্টেজে আমরা ওই যে র্যাপিড টেস্ট দিয়ে আমরা দেখতে পারি, অ্যান্টিবডি দেখতে পারি যে এদের করোনা ইনফেক্টেড কিনা। তবে হোপ ফর দ্য বেস্ট এন্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এটা সবসময় মনে রাখতে হবে। এটা আর মোস্ট অফ দ্য কেসেস এটা আজকাল দেখা যাচ্ছে এটা অ্যাসিম্পটোমেটিক। গতকালকে তো একটা পেপারে দেখলাম, ফেসবুকে দেখলাম যে এক পেশেন্ট রাত 3টার সময় সে বলতেছে তার খারাপ লাগতেছে, 4:30টার সময় সে মারা গেছে। তাহলে কতখানি র্যাপিড স্প্রেড করছে এটা, যে এতক্ষণ সে অ্যাসিম্পটোমেটিক ছিল এবং সাডেনলি সে মারা গেছে 1.5 ঘন্টার ব্যবধান। আমার ইয়েতে অ্যাসিম্পটোমেটিক মেইনলি, আর তাছাড়া জ্বর, শ্বাসকষ্ট, কাশি এগুলা হলো সিমটম। তবে মোস্ট স্পেসিফিক হলো শ্বাসকষ্ট। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। প্রফেসর জালাল খান একটি কোয়েশ্চেন করেছে ইন দ্য কমেন্ট সেকশন, বাট বিফোর উই গো টু দ্যাট কোয়েশ্চেন, যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি প্লিজ শেয়ার করবেন। Okay, Professor Jalal Khan is a professor at the International Islamic University in Malaysia, এবং উনি জিজ্ঞেস করেছেন একটি কোয়েশ্চেন টু ডাক্তার নাজমুল। আপনার opinion-এ বাংলাদেশ কি একটা সেকেন্ড ওয়েভ অফ দ্য করোনা ভাইরাস ফেস করবে এনি টাইম সুন, এবং এই সেকেন্ড ওয়েভটা কি ফার্স্ট ওয়েভের থেকে আরো ওয়ার্স হবে, এবং কিভাবে ইন জেনারেল মানুষ এই সেকেন্ড ওয়েভটা রেজিস্ট করতে পারে বিফোর ইট বিগিনস, সেটা যদি শেয়ার করতে পারতেন। ওকে, ধন্যবাদ প্রফ জালাল, উনি অনেকে চিনি, এখানে মালয়েশিয়াতে উনি প্রফেসর, ইসলাম ইউনিভার্সিটি। ধন্যবাদ কোশ্চেনের জন্য। এখন সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, এটা হলো কি বাংলাদেশের যে অবস্থা এখন যেটা চলছে, আমাদের এইটাই কি কতটুকু পর্যন্ত যায় এটাকে দেখতে হবে। তারপর সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ, এটা তো আমরা এখনো কন্ট্রোলে আনতে পারছি না। এখন তো এটা পিকে যাচ্ছে, এবং এখন যেহেতু লকডাউনটা উঠিয়ে দিচ্ছে, আমাদের দেশের মানুষ মনে করবে করোনা নাই, করোনা কিচ্ছু হবে না। আমি শিওর কেউ না, এবং আমরা এইটা থেকে প্রথম আগে মুক্তি পাওয়ার চেষ্টা করি, তারপর সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ চিন্তা করা যাবে, এরকম আর কি। এখন সেকেন্ড ওয়েভ কি হবে এটা এখন পর্যন্ত জানা যায় না, যেহেতু ফার্স্ট ওয়েভে এখন কি হবে বাংলাদেশের অবস্থা এটা মানে জানা যাচ্ছে। খুবই সিরিয়াস প্রবলেম হবে আস্তে আস্তে, এবং এখন অলরেডি 45,000 মনে হয়ে গেছে। এটা শীঘ্রই এটা 100,000 হয়ে যাবে কয়েক সপ্তাহের মধ্যে, এভাবে চলতে থাকলে।
যদি আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করি। সুতরাং আমরা এটা থেকে আগে আগাটা বাঁচি, তারপর বোঝা যাচ্ছে না সেকেন্ড ওয়েভে কি হতে পারে। ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছেন once again আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আমরা অনেক ইউজফুল টপিক নিয়ে কথা বলছি। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে প্রফেসর নাসিম স্যারের কাছে। ফয়সাল পাটওয়ারি জিজ্ঞেস করেছেন, ইফ 7 পিপল একটা সেম রেস্টরুম ইউজ করে তাহলে ওরা কিভাবে সেফ থাকতে পারে? আবার বলেন তো, আবার বলো। 7 পিপল 7 জন যদি একসাথে একটি বাথরুম শেয়ার করে তাহলে ওরা কিভাবে সেফ থাকতে পারে? বাথরুম যদি 7 জন পিপল যদি বাথরুম, আর 7 জন পিপল তার একসাথে বাথরুমে যাবে না, তাই না? 7 জন পিপল একসাথে যেহেতু যাবে না, ওয়ান আফটার অ্যানাদার, তখন করতে হবে, ক্লিন করতে হবে। যে বাথরুম ইউজ করবে তার দায়িত্ব থাকবে পরবর্তী মানুষের জন্য ক্লিন করে রাখা। এটাই হলো স্ট্যান্ডার্ড আমাদের প্রোটোকল। এটা আমরা সব জায়গায় এটা করি, হয়তো এখন কিছু স্যানিটাইজার এবং অন্যান্য অ্যালকোহল এই জাতীয় জিনিস কিছু বেশি ইউজ করতে হবে। তাছাড়া তো কিছু উপায় এক্ষেত্রে নাই সেরকম। অনেক, অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ডাক্তার নাজমুলের জন্য। সাইফুল ইসলাম জিজ্ঞেস করেছেন কিভাবে দ্য জেনারেল পিপল ওদের ইমিউনিটিটা ইনক্রিজ করতে পারে against the coronavirus? মানে কিভাবে জেনারেল পিপল ইমিউন সিস্টেম ইনক্রিজ করতে পারে, তাই তো? জি। হ্যালো, কোশ্চেনটা কি রিপিট করা যাবে? জি, সাইফুল হ্যালো। ইসলাম জিজ্ঞেস করেছেন দ্য জেনারেল পিপল কিভাবে ওদের ইমিউনিটি against the coronavirus ইনক্রিজ করতে পারে। ওকে, ধন্যবাদ। এটা আমি আগেও আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেছিলাম। এখন আমাদের এটা জানতে হবে করোনার কোনো ট্রিটমেন্ট নেই এখন পর্যন্ত। যদিও অনেক ওষুধ মুখে অনেক জায়গায় বলছে এই ওষুধ বেরোচ্ছে, ডোন্ট বিলিভ ইট। এটা এখন পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, কিছু নাই, এবং আগামী 1-2 বছর এটা আসবেও না। কারণ প্রত্যেকটা ওষুধ ক্রিয়েট হওয়ার পর এটা ক্লিনিক্যাল ট্রায়াল হতে একটা 6 মাস 1 বছর লেগে যায়। 4 স্টেপস ক্লিনিক্যাল ট্রায়াল করা লাগে, অনেক টাইম লাগে। সুতরাং একটা মাত্র ট্রিটমেন্টের উপায় হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম, যেটা সম্পূর্ণভাবে ভাইরাসটাকে বডি থেকে কিল করতে পারে। এই জন্য এটা 80-90% রিকভারি রেট, একমাত্র বিশেষ কারণ হলো ইমিউন সিস্টেমের জন্য। এখন ইমিউন সিস্টেমটা কিভাবে বাড়ানো যায়, এটা কিছু উপায় আছে। এখন ফার্স্টলি আমি যেটা বলবো, একটা মাইল্ড এক্সারসাইজ করা লাগবে ডেইলি, রেগুলার বেসিসে। মাইল্ড মানে একটা হালকা ব্যায়াম করতে হবে। এখন হালকা ব্যায়ামের জন্য যে রাস্তায় যেয়ে করতে হবে এমন কোনো না, বাসায় বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় অ্যাটলিস্ট 20-30 মিনিটস। এটা হেলথকে ভালো রাখে। আরেকটা যেটা করা যায়, ডায়েট, ব্যালেন্স ডায়েট করতে হবে। সবাইকে সব ধরনের খাবার খেতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্রুটস, ভেজিটেবলস সব রকমের। এখন যদি কারো যদি ওবেসিটি থাকে বা ডায়াবেটিসের সমস্যা থাকে, তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু ফ্রুটস, ভেজিটেবল, মাছ, মাংস, ভিটামিন সব কিছু খেতেই হবে। এখন কিটো ডায়েটিং করলেও হবে না, অন্য কোনো ডায়েটিং করলেও হবে না, তাহলে কিন্তু খাবারটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে। তো খাবার সবগুলো ব্যালেন্স থাকলে এটা ইমিউন সিস্টেম বুস্ট করতে পারে। আর কিছু কিছু ভিটামিনস আছে যেগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট করে। যেরকম সবগুলো ভিটামিনই করে, তো ভালো যেগুলো হলো ভিটামিন সি আছে, তারপর মাল্টিভিটামিনস, ওগুলা খাওয়া যায় রেগুলার। ভিটামিন সি আমরা সবাই জানি লেবুতে আছে, সিট্রাসে আছে, অরেঞ্জে আছে, তারপর গ্রিন বেস্ট আছে ভিটামিন সি। প্রচুর পরিমাণে খেলে ইমিউন সিস্টেম বুস্ট হতে পারে, ভালো হতে পারে। এখন আর যদি সব ধরনের খাবার খেতে পারে একজন, তাহলে আর এক্সট্রা ভিটামিন মাল্টিভিটামিন দরকার নেই। আর অনেকে আছে খাওয়ার রুচি নেই, যদি কম খেতে পারে তাদের জন্য এক্সট্রা মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে পারে। এখন এটা হলো ডায়েট, এখন এগুলা খেতে হবে। আর প্রচুর পরিমাণ ফ্লুইডস খেতে হবে। ফ্লুইডস মানে আইদার পানি অর ড্রিঙ্কস অর জুস, আর্টিফিশিয়াল জুস না, ফ্রেশ জুস। এই যদি ফ্রেশ জুস যদি এক্সপেন্সিভ হয়, সিম্পল লেবু দিয়ে শরবত বানিয়ে খেতে পারে, কোনো সমস্যা নেই। এগুলা ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারবে। আরেকটা জিনিস যেটা বলা যায় কালো জিরা, এখন বলা যায় কালো জিরা ভালো। এটা ডেইলি একটা পিঞ্চ অনুযায়ী একদিন পর বা ডেইলি 1 পিঞ্চ কালো জিরা খেতে পারে, হয়তো ভর্তা বানিয়ে খেতে পারে, অথবা যে কোনো উপায়ে এটা খেতে পারে। এইগুলা খাবার শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, ইমিউন সিস্টেমকে ভালো করে। এবং তার উপর আরেকটা জিনিস সবচেয়ে মেইন হলো স্ট্রেস ফ্রি থাকতে হবে, স্ট্রেস ফ্রি, রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স একমাত্র অনেক বড় ওষুধ। যদি স্ট্রেস, ফিয়ার, অ্যাংজাইটি এগুলো কিন্তু ইমিউন সিস্টেমকে কমিয়ে ফেলে, আমাদের প্রতিরোধ ক্ষমতাকে। অনেকে ভয় পায় বেশি করোনা হলে, এই জন্য অনেক সময় ইয়াং মানুষরাও মারা যায়, সম্ভবত এই কারণে হতে পারে, বেশি ভয় পেয়ে যায় এইসব কারণে।
এখন ওইগুলো হওয়া যাবে না, রিল্যাক্স থাকতে হবে এবং ডেইলি অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স ঘুমাতে হবে। রিল্যাক্স ভয়ে ঘুমাতে হবে। ঘুম কিন্তু বড় অনেক হেল্প করে ইমিউন সিস্টেমকে ঠিক রাখার জন্য। কম ঘুমানো শরীরের জন্য ভালো না, অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স ঘুমাতে হবে। আচ্ছা, এটা গেল, এগুলো করা যায়। আর যেটা করা যাবে না, স্মোকিং করা যাবে না একবারে। সুতরাং এগুলা কোনো মতেই করা যাবে না, স্মোকিং অ্যান্ড অ্যালকোহলিক ড্রিঙ্কস। এইসব নিয়ম কানুন মেনে চললে ইমিউন সিস্টেমটা ভালো হতে পারে। এভাবে এগুলাই নর্মালি আমরা মেনটেন করি, এগুলা স্বাস্থ্য ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য। এবং ইমিউন সিস্টেমটা ভালো থাকলেই আমরা করোনার এগেইনস্টে ফাইট করতে পারবো এবং বাঁচতে পারবো, কারণ যেহেতু কোনো ওষুধ নেই, এটা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এখন আমাদের একটা লক্ষ্য যে এটা ইমিউন সিস্টেমকে কিভাবে ভালো রাখা। তো এগুলাই আমি আইডিয়া দেবো, এগুলা করার জন্য রেগুলার, তাইলে আমাদের বডি ফিট থাকবে, ইমিউন সিস্টেমটা ভালো থাকবে। হোপ এটা আনসার্স। অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা লাইভ স্ট্রিম নতুনভাবে জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। There is around 4,500 people এবং 1,000 people শেয়ার করেছেন। সো যারা এখনো শেয়ার করেননি, আশা করছি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি যাচ্ছে প্রফেসর নাসিম স্যারের কাছে। ইউনুস আজাদ আপনাকে জিজ্ঞেস করেছেন, নোজ, আইজ অ্যান্ড মাউথের মাধ্যমে অবভিয়াসলি করোনা ভাইরাস অনেক র্যাপিডলি স্প্রেড হতে পারে। সো উনি জিজ্ঞেস করেছেন, করোনা ভাইরাস কি বডিতে এন্টার হতে পারে ইন এনি আদার ওয়ে? আমরা তো মানে নাক, চোখ এবং মুখ এছাড়া আর কোথা দিয়ে হতে পারে কিনা? জি। ব্যাপার হলো নিত্য নতুন আমরা ইনফরমেশন পাচ্ছি, নিত্য নতুন। ব্যাপার হলো যে আমরা প্রথমে জানতাম যে এটা প্রথমে নিঃশ্বাসের মাধ্যমে যায়, তারপরে আমরা জানলাম নাক, কান এবং চোখ এবং মুখের মাধ্যমে যায়। এখন আমরা রিসেন্টলি আমরা পোস্টমর্টম করার পরে আমরা যখন ইনভেস্টিগেশন করছি বিভিন্ন জায়গার মানে সিক্রেশন গুলো, ইভেন স্টুল, সেখানেও আমরা এই ভাইরাসের উপস্থিতি পেয়েছি, ভাইরাসের। এখন তাই যদি হয়ে থাকে তাহলে এটা কিভাবে ওইখানে গেল, অথবা অ্যানাস দিয়েই গেছে নাকি উপর রুট থেকেই গেছে, সেটা কিন্তু এখনো আমরা নিশ্চিত না। আসলে তো আমি প্রথমেই আজকে বলছি যে এই ভাইরাসটা এত পিকিউলিয়ার যে আমরা নিত্য নতুন কথা শুনতেছি। এখন আমরা জোর গলায় বলতেছি ভাইরাস ভাইরাস। এই 2 দিন আগে আমি দেখলাম একটা সায়েন্টিস্ট, এক গ্রুপ অফ সায়েন্টিস্ট, দে ক্লেম দ্যাট দিস ইজ নট এ ভাইরাস এট অল, দিস ইজ এ ব্যাকটেরিয়া। এখন আমি কি বলবো? এখন ব্যাপার হলো যে এই ভাইরাস সম্পর্কে আমরা কিছুই জানি না। অল্প কিছু যা জানতেছি সেই সীমিত নলেজ দিয়ে আমরা বলতে পারি যে এটা আপাতত চোখ, নাক এবং মুখ দিয়ে যায়। অন্য কিছু জায়গা দিয়ে যদি যেও থাকে তার কোনো কনসেনসাস এখনো এস্টাবলিশড হয়নি, কোনো কনসেনসাস হয়নি। I have answered your question. এটাতে একটু অ্যাড করতে পারি চাইলে। জি অবশ্যই। বলো। হ্যাঁ, ক্যান আই প্রিসিলা? জি অবশ্যই। একটু অ্যাড করি। ওকে। জি। হ্যাঁ, আই এগ্রি উইথ প্রফ নাজমুল, উনি ঠিক বলছেন। এরপর এখন একটা জিনিস দেখতে হবে, কোথায় ইফেক্ট করে। এটা কিন্তু ইফেক্ট করে লাংসে। যত সব রেসপিরেটরি ইনফেকশন হয় সবগুলো কিন্তু অ্যারোসলের মাধ্যমে নোজের ভিতর দিয়ে গেলে এটি ইফেক্টিভনেস বেশি হয়। এখন যদি চোখের মাধ্যমে দিয়ে যায়, চোখ থেকে ভিতর ঢুকে লাংস পর্যন্ত পৌঁছাতে পারে না সহজে, পারাটা ওইটা মানে একটু ইফেক্সি কমে যায়। যদিও পৌঁছাতে পারে না, তার মুখ দিয়ে গেলেও এটা সহজে লাংসে পর্যন্ত যাওয়াটা রুটটা ইজি হয় না ভাইরাসের জন্য। সুতরাং ইফেক্টিভনেস অনেকাংশে কমে যায়, ইনফেকশন অনেকাংশে কমে যায়। একমাত্র রুট হলো নাক দিয়ে যদি এটা যায় তাহলে এটা ইফেক্টিভনেসটা বাড়ে। অন্যান্য বডি ডাজন্ট ম্যাটার কোন দিক দিয়ে ঢুকলো, ব্লাড দিয়ে ঢুকলো না স্কিন দিয়ে ঢুকলো, ওইটা কোনো ব্যাপার না। শুধুমাত্র নাক দিয়ে ঢুকলেই এটার প্যাথোজেনেসিসটা বেশি হবে, মানে এটা ইফেক্টটা বেশি হবে। অন্য দিক দিয়ে ঢুকলে এটা এতটুকু ইফেক্টিভ হবে না, এটা আমি বলবো। কারণ যায় তো অনেক দিক দিয়ে, ব্লাড দিয়ে যাবে, ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিয়ে ব্লাডের মধ্যে যাবে, এরকম হবে। সব দিক দিয়ে যেতে পারে। এখন নাক দিয়ে গেলেই একমাত্র এফিসিয়েন্সি বেশি হয়, এটা বলবো আর কি। অনেক ধন্যবাদ। এটা ঠিকই আছে, কিন্তু কথা হলো যে চোখ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাক দিয়ে যাওয়ার, কান দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইউস্টেশিয়ান টিউব যেটা আছে, ইউস্টেশিয়ান টিউব দিয়ে ওইটা মুখের মধ্যে চলে যেতে পারে এবং অরোফেরিংস দিয়ে এটা নাকের ইয়ার ভিতরে ট্রাকিয়াতে যেতে পারে। এটা একটা রুট আছে।
অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ডাক্তার নাজমুলের কাছে। আপনি অ্যাংজাইটি এবং স্ট্রেস ফ্রি থাকা মেনশন করেছিলেন ইন এই প্রিভিয়াস কোয়েশ্চেন। সো আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার কি কোনো অ্যাডভাইস আছে ফর the younger generation বা adults, because এই সময়ে অনেক স্টুডেন্টসরা অনেক স্ট্রেসড আছে ওদের হোমওয়ার্ক নিয়ে বা কাজ নিয়ে বা স্টাডিজ নিয়ে, এবং অনেক প্যারেন্টসরা বা অ্যাডাল্টসরা স্ট্রেসড আছে অ্যাবাউট করোনা ভাইরাস এবং ওদের জবস নিয়ে। সো আপনার কি কোনো অ্যাডভাইস আছে ওরা কিভাবে ইন দিস টাইম স্ট্রেস ফ্রি থাকতে পারে? প্রশ্নটি করেছি ডক্টর নাজমুলের কাছে। এখন স্ট্রেস এমন একটা জিনিস, এটা থেকে দূরে যাওয়া সম্ভব না, কারোই না, এটা থাকবেই। আমাদের সবারই কোনো না কোনো রকমের স্ট্রেস আছেই। আমাদের লাইফ নিয়ে স্ট্রেস ফ্রি কেউ থাকতে পারে না। তবে যতটা সম্ভব কমিয়ে ফেলা হবে, রিল্যাক্স থাকতে হবে। কোনো জিনিস নিয়ে বেশি টেনশন করার দরকার নাই এখন পর্যন্ত। লেখাপড়া স্ট্রেস থাকবে, রিল্যাক্স, এটা টেক ইট ইজি। আই উড সে টেক ইট ইজি, এভরিথিং টেক ইট ইজি। বেশি টেনশন, বেশি চিন্তা করার দরকার নেই, বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, যতটা সম্ভব কমিয়ে ফেলা। আমরা জানি কেউ স্ট্রেস থাকতে পারে না, চিন্তা অটোমেটিক এসে পড়ে স্ট্রেসটা। কিন্তু তারপর চাইবো মেন্টালি কুল রাখার জন্য এটা কিভাবে ম্যানেজ করা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক রিল্যাক্সেশনের মেথড আছে, কিভাবে রিল্যাক্স থাকবো ওগুলা, এবং এগুলোর সম্বন্ধে চিন্তা না করলে মানে টেক ইট ইজি। এইভাবে হলেই স্ট্রেস কমানো যাবে। আমি বলবো জিরো জিরো করা সম্ভব না, একটু কমানো যাবে। যতটা কমানো যায় ততটাই ভালো। বেশি স্ট্রেস নিলে বেশি ক্ষতি, এরকম আর। এটা সবাই বলবো, স্কুলের স্টুডেন্ট হলেও লেখাপড়ার মতো স্ট্রেস নেওয়ার দরকার নেই, টেক ইট ইজি। মানুষের ফ্যামিলি মেম্বাররা হলেও সেম, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, কোনো স্ট্রেস নেওয়ার কিছু নাই, মানে রিল্যাক্স থাকেন। এটাই বলবো, যতটা সম্ভব কমানো যায় এরকম। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। There's around 5000 people, সো যারা এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে প্রফেসর নাসিম স্যারের কাছে। এবি আহমেদ জিজ্ঞেস করেছেন করোনা ভাইরাস কি স্প্রেড হতে পারে ভেজিটেবলসের মাধ্যমে বা ফ্রুটের মাধ্যমে, সেটা যদি শেয়ার করেন। না, এটা তো ভেরি কমন একটা ব্যাপার যে এটা যে কোনো, এটা একটা ভেক্টর লাগবে, এটা একা একা যেতে পারবে না। এটা কোনো এই যে মানে কোনো একটা কিছু লাগবেই এটার জন্য, এটা স্প্রেড করার জন্য। সেটা ভেজিটেবল হলেও হতে পারে। মনে করেন যে লোকটা ভেজিটেবল বিক্রি করতেছে তার যদি করোনা ভাইরাস থেকে থাকে, সে যদি একটা মাত্র হাঁচি দিয়ে থাকে সব কিছু ইনফেক্টেড হয়ে যাবে। এবং সেটা যখন আসবে এবং সেটা যদি ক্লিন প্রপার, এইটা ভেরি ডিফিকাল্ট। যে জিনিসটা আপনি দেখতে পারতেছেন না সেই জিনিসটা ক্লিন করা ভেরি ডিফিকাল্ট, যার ফলে এখানে ইনফেকশন হওয়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। আমি একটু আগের কথাই বলি যে ওই যে ট্রেসের ব্যাপারে নাজমুল যেটা বলতেছিল, ব্যাপার হলো যে আমরা আসলে তো আমাদের যুগের পরিবর্তন হয়েছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের আব্বা আম্মারা আমাদেরকে শুধু ঔষধই দিতেন না, সাথে পথ্য দিতেন। এখন কিন্তু আমরা পথ্য দেই না, এখন আমরা খালি ওষুধের উপর ডিপেন্ড করি। এখন কিন্তু দেখেন যে বড় বড় হাসপাতালে ভালো ভালো নিউট্রিশনিস্ট এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। কারণ হলো এখন দেখা গেছে যে ঔষধের সাথে পথ্যও লাগে, এবং এখন রিসেন্ট ডেভেলপমেন্ট যে মানসিক একটা স্ট্রেংথও লাগে। যার ফলে এই যে স্ট্রেস ফ্রি কথাটা, এটা হলো মানসিক স্ট্রেংথ আপনাকে থাকতে হবে। এবং আপনাকে এই যে করোনা হলে যে আমি মরে যাব, এটা কিন্তু ঠিক ধারণা না। করোনায় আপনার 100 জন করোনা হলে মরে হলে 1 জন থেকে 2 জন অথবা 3 জন এরকম মারা যেতে পারে ম্যাক্সিমাম। তাহলে এত টেনশনের কোনো কিছু নাই। করোনা হলে আপনি নিয়ম অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করেন। আপনার যদি জ্বর হয় প্যারাসিটামল খান, সর্দি হলে আপনার অ্যান্টিহিস্টামিনিক খান, আপনি এই যে ডক্টর নাজমুল যেটা বললো আপনার ভিটামিন ডি খান, ভিটামিন সি খান, আপনি গরম পানি খান। আর যদি শ্বাসকষ্ট ডেভেলপ করে সেক্ষেত্রে আপনি হাসপাতালে যান। এইটাই আমি মনে করি। তাছাড়া এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আমরা আসলে সামাজিকভাবে এতখানি ঘাবড়ে গেছি এই করোনা ব্যাপারটা নিয়ে, যার ফলে আমরা করোনা হলেই মনে করি যে সে অলরেডি 50% গান। আর মনে করেন যে একটা বাসায় যখন করোনা রোগী ধরা পড়ে তখন এমন ভাবে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় অথবা সরকারি পর্যায়ে ট্রিট করা হয় যে মনে হয় তারা কালপ্রিট। এটা কিন্তু ঠিক না। তাদেরকে আর ট্রিটমেন্টেরও তো বাংলাদেশ সেই ব্যবস্থা নিয়ে তাদেরকে লকডাউন করা হলো। তাদের যেভাবে রাখা তারা তখনই তারা অর্ধেক মারা যায়। তো এই জিনিসগুলো প্রিভেন্ট করলেই দেখা গেলো যে আমাদের অনেক ডেভেলপ করবে। আমাদের যদিও সীমিত ব্যবস্থা বাংলাদেশে, কিন্তু তারপরে এই জিনিসগুলো হেল্পফুল হবে।
স্ট্রেস দূরকরণে। নেক্সট নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে এমডি মাহমুদুল হাসান জিজ্ঞেস করেছেন ডাক্তার নাজমুলের কাছে, একজন যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় ওয়ান্স এবং ওরা রিকভার করে বা সুস্থ হয়ে যায়, কোনো পসিবিলিটি আছে কিনা যে ওরা আবার সেকেন্ড টাইমে আক্রান্ত হতে পারে বাই দ্য করোনা ভাইরাস? ওকে, ধন্যবাদ কোশ্চেনের জন্য। একটা মাস রিকভার হওয়ার পরে ও 100 টাইমস আবার ইনফেক্টেড হতে পারে, এটাতে কোনো বাধা নেই। এবার কথা হলো, যেহেতু ফার্স্ট টাইম অলরেডি রিকভার করে ফেলেছে, ওর বডিতে অ্যান্টিবডি প্রডিউসড হয়ে গেছে, এই জন্য নেক্সট ইনফেকশন হলে এটা অ্যান্টিবডি অলরেডি প্রিপেয়ার্ড আছে, ওইটা গিয়ে ভাইরাসটাকে আর কোনো সিমটম বা শরীর উইক হবে না, আর কিছুই হবে না ওর বডিতে। এখন ইনফেক্টেড হবে ঠিকই, কিন্তু বডিতে অ্যান্টিবডি প্রডিউসড আছে, এটাই। নেক্সট ইয়ার কিছু হবে না, অ্যাটলিস্ট 1-2 ইয়ার্স পর্যন্ত আর তেমন কিছু হবে না। নেক্সট ইনফেকশন হলে ইনফেক্টেড হবে ঠিকই, কিন্তু কিছু হবে না শরীরে, যেহেতু অলরেডি অ্যান্টিবডি প্রডিউসড আছে অলরেডি, এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। once again যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি এই লাইভ স্ট্রিমটি আপনারা শেয়ার করবেন, এবং অনেকেই অনেক সিমিলার কোয়েশ্চেন্স করছেন। সো যদি সেম কোয়েশ্চেন করা হচ্ছে, আমরা সেই অ্যান্সারগুলো বা কোয়েশ্চেনগুলো রিপিট করবো না, বিকজ আরও অনেক কোয়েশ্চেন্স আসছে ইন দ্য কমেন্ট সেকশন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে প্রফেসর নাসিম স্যারের কাছে। দেলবার হোসেন জিজ্ঞেস করেছেন, যদি একজন একটি মাস্ক পরে ফর an extended amount of time, মানে for hours and hours and hours, এটা কি ওদের জন্য হার্মফুল হতে পারে নাকি? হ্যাঁ, মাস্কের প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে এবং লাইফ স্প্যান আছে। আমাদের এখানে আমরা যে মাস্ক যদি আপনার ওই যে 95 যেটা বলে, M95 যেটা বলে, N95 যেটা বলে, সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে ওরা একাধিকবার তারা ইউজ করতে পারে। কিন্তু আমরা সাধারণত আমরা কিন্তু মাস্ক ডিসপোজেবল কে প্রেফার করি। আর ওই যে N95 যেটা, সেটা কিন্তু আপনার আমার জন্য না, যারা ডাইরেক্টলি পেশেন্টের সাথে ইনভলভ তারা হলো এটা ইউজ করবে। অথচ বাংলাদেশে কি দেখা যাচ্ছে যে ব্যাংকেও আপনার N95 ইউজ করতেছে, আপনার তরকারি যে বিক্রি করতেছে সেও N95 ইউজ করতেছে, যার যে স্কোপ আছে সে যেভাবে জোগাড় করতেছে। এখন কথা হলো যে এইটা নিয়ম হলো আপনার ডিসপোজেবল আপনার আমার জন্য, যারা ডাইরেক্ট রোগীর সাথে জড়িত না, যারা ডাইরেক্ট রোগী হ্যান্ডেল করবে তাদের জন্য N95। আর বেটার এটা ডিসপোজেবল ইউজ করা, আপনি একাধিকবার ইউজ করা উচিত না এই মাস্কটা। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি টু ডাক্তার নাজমুল হাসান। আপনি মাইক্রোবায়োলজি রিসার্চ করছেন, সো আপনার অপিনিয়নে এই ভাইরাসের জন্য কি কোনো ভ্যাকসিন আসবে কোনো টাইম সুন, বা এই ভাইরাসটা ইন জেনারেল চলে যাবে কিনা এনি টাইম সুন, সেই অপিনিয়ন যদি আপনি শেয়ার করতেন। সরি, আমি বুঝি না, লাইনটা একটু ব্রেক ইন হচ্ছে, কোশ্চেনটা আবার বলবে? জি, আপনি মাইক্রোবায়োলজি স্টাডি করছেন, সো ইন আপনার অপিনিয়ন আপনি কি মনে করেন যে এই ভাইরাসটি ন্যাচারালি চলে যাবে এনি টাইম সুন, নাকি ভ্যাকসিন আসবে এনি টাইম সুন? ওকে, এখন ভ্যাকসিন এখন এনি টাইম সুন আসবে না। ভ্যাকসিন প্রডিউস তো অনেক টাইম লাগে, আগেও বলা হয়েছে, এটা যদি এখনো যদি প্রডিউস হয়, এটা 4 লেভেল ক্লিনিক্যাল ট্রায়ালস করা লাগে, যেটা বিভিন্ন দেশে করা লাগে, এবং এটা অনেক টাইম লাগে। ইদানিং অ্যাটলিস্ট নেক্সট 1 year to 2 years আই ডোন্ট থিঙ্ক ভ্যাকসিন উইল বি প্রডিউসড, এবং এটা পরে আসবে কিনা এটাও জানি না। এখন ন্যাচারালি যাবে কিনা এটা ডিপেন্ড করে। এখন আমরা যদি কন্ট্রোলে আনতে পারি, কন্ট্রোলে এনে যদি ইনফেকশন নাম্বারটা কমিয়ে ফেলতে পারি, তাহলে কারো বডিতে যেন আর ভাইরাসটা থাকে না, সবগুলা ভাইরাস মরে যায়, তখন এটা আস্তে আস্তে যাবে, তখন পর্যন্ত এটা যাবে না। একটা মানুষের শরীরেও যদি থাকে, এটা ভাইরাসটা স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, যাবে না ওর কাছ থেকে। এবং প্রত্যেকটা মানুষ যদি রিকভার হয়, এবং ওয়ার্ল্ডের সব দেশে যদি রিকভার হয়, মানে ইমিউন সিস্টেমের মাধ্যমে যদি ভাইরাসটা মরে সব পেশেন্টের মাধ্যমে, তাহলে এটা কমবে, এছাড়া আর কোনো কমার উপায় নাই। এখন মানুষ ইনফেক্টেড হচ্ছে, ইমিউন সিস্টেম এটাকে মারবে, যত ইনফেক্টেড হচ্ছে ইমিউন সিস্টেম মারবে, মারতে মারতে তখন এগুলো ভাইরাসটা মারা যাবে। এটা ন্যাচুরালি নিজে ভাইরাসটা যাবে না। এরকম আমাদের ইনফেকশন যে চেইনটা, এটা ব্রেক করতে হবে, এটা যাতে কোনো স্প্রেড না হয় ওইটা কন্ট্রোল করতে হবে, তাইলেই আস্তে আস্তে মারা যাবে। কারণ ভাইরাস মানুষের বডিতে বেশি দিন থাকতে পারে না, যেহেতু আমাদের অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে।
ভাইরাসটা মারা যায়, আইদার ভাইরাসটা মারা যায়, না হলে ব্যক্তিটা মারা যায়, পেশেন্ট মারা যায়। উভয় কারণেই ভাইরাসটা থাকছে না, স্প্রেড হচ্ছে না। এইভাবে করতে করতে যখন ইনফেকশন কমে যাবে, স্প্রেডিং কমে যাবে, তখনই ভাইরাসটা যাবে আস্তে আস্তে। এছাড়া নিজে নিজে ভাইরাসটা চলে যাবে না, এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে ওয়ান্স এগেন যারা এই লাইভ স্ট্রিমটি এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন। There is around 4,000 people, close to 5, and only 2,000 মানুষ শেয়ার করেছেন। সো যারা এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন। আমরা অনেক ইউজফুল অ্যাডভাইস শেয়ার করছি অ্যান্ড শেয়ার করলে মেবি কারোর হেল্প হতে পারে। প্রফেসর নাসিম স্যার, আপনি যদি শেয়ার করতেন the responsibilities for a COVID-19 patient, basically ওদের কি করা দরকার এবং ওদের ফ্যামিলি কি করা দরকার? এখানে দুইটা ব্যাপার, একটা হলো ফ্যামিলি আর একটা হচ্ছে যে পেশেন্ট হিমসেলফ। জি। এখানে ফ্যামিলি প্যানিক সৃষ্টি করার কোনো দরকার নেই। ফ্যামিলি ডাক্তারদের উপর বিশ্বাস রাখতে পারে, আস্থা রাখতে পারে, এবং সে কোথায় চিকিৎসা হচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট। যদি বাসায় চিকিৎসা হয় তাহলে তার প্রপার আইসোলেশন দরকার, সেখান থেকে যেন ইনফেকশন অন্য কারো কাছে না যায় সেটা খেয়াল রাখা দরকার। তার নিউট্রিশন, অ্যাসিউরেন্স এবং ব্যালেন্স ডায়েট এবং ঔষধ পথ্য এগুলো যেন সঠিক মতো সরবরাহ করা হয়, তাহলেই সে ভালো হয়ে যাবে। এবং রোগী যখন ভালো হয়ে যাবে তখন রোগীর এক মস্ত বড় দায়িত্ব পড়ে যে আমাদের সোসাইটিতে তার এক্সপেরিয়েন্সটা ভালো মতো ডেলিভারেট করা, এক্সপেরিয়েন্সটা ভালো মতো বলবে যে কিভাবে সে ইনফেক্টেড হয়েছে এবং কিভাবে সে থেকে মুক্তি পাইলো, এই জিনিসগুলো শেয়ার করা। আর ফ্যামিলির দায়িত্ব হবে যে কিভাবে তারা রোগীকে ট্রিটমেন্ট করছে, কিভাবে তারা রোগীকে হ্যান্ডেল করছে, সেই জিনিসগুলো সবাইকে শেয়ার করা, যেন আর কোনো বাসায় যদি আর কারো যদি এরকম হয় সেক্ষেত্রে তারা যেন এগুলা সেম থিং যেন প্র্যাকটিস করতে পারে। তবে এইটা মনে রাখতে হবে যে বাঁচার সে কিন্তু বাঁচবেই। সে ওই যে কিছুদিন আগে দেখলাম যে একজনের করোনা কি প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, সে বেঁচে গেছে। আসলে এগুলো ঠিক সত্যি কথা না, এগুলো সত্যি কথা না। কারণ হচ্ছে যে সেই লোকটাকে যদি প্লাজমা থেরাপি দেওয়া নাও হতো তাহলে কিন্তু সে বেঁচে যেত, আমার ধারণা এটা। তো যার ফলে আমরা যে বেঁচে যাবে সে হলো ওয়ারিয়ার, এবং আমরা আমাদের ধর্মীয় ভাবে বলি আমরা সে গাজী, যে মারা যাবে সে হলো শহীদ। যে গাজী হবে সে যেন তার যুদ্ধের সমস্ত কলা কৌশল সবাইকে এক্সপ্রেস করে এবং সবাইকে জানায়, এবং যারা তাকে হেল্প করছে তারাও যেন জানায়। এইভাবে আমরা একে অপরকে হেল্প করতে পারি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছে ওয়ান্স এগেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি ডাক্তার নাজমুল স্যারের কাছে। সাইফ রহমান জিজ্ঞেস করেছেন করোনা ভাইরাস মিউটেট করতে পারে কিনা এবং কোনো ইউনিভার্সাল ট্রিটমেন্ট আসবে কিনা আপনার অপিনিয়নে, বিকজ ইফ করোনা ভাইরাস কন্টিনিউয়াসলি মিউটেট করে তাহলে অবভিয়াসলি একটা ভ্যাকসিন বা একটা ট্রিটমেন্ট প্ল্যান সবাইকে কিওর করতে পারবে না। সো এই বিষয়টা নিয়ে আপনার অপিনিয়নটা যদি শেয়ার করতেন। ওকে, মানে এটা কি ট্রিটমেন্ট আসবে কিনা, ভ্যাকসিন আসবে কিনা, এটাই? জি, এবং করোনা ভাইরাস যে মিউটেট করছে সেটা নিয়ে আপনার অপিনিয়ন কি? ওকে, এখন কিছু কিছু ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার এইগুলা তাদের নিজস্ব একটা প্রপার্টি থাকে মিউটেট করার জন্য, এটা জেনেটিক মিউটেশন বলে। এবং জেনেটিক মিউটেশনটা স্পন্টিনিয়াস হতে পারে বা ইনডিউস হতে পারে। এখানে যেহেতু কেউ ইনডিউস করছে না এটাকে, মানে কেউ ইচ্ছা করে করছে না, এটা স্পন্টিনিয়াসই এটা ভাইরাসের হচ্ছে। এবং যেই সেম ক্যারেক্টারটা হচ্ছে এইচআইভি ভাইরাসেরও, এটা স্পন্টিনিয়াসলি এটা মিউটেট হতে থাকে, সারফেস অ্যান্টিজেনগুলো চেঞ্জ করতে থাকে, যার কারণে ভ্যাকসিন প্রোডাকশন সম্ভব না এইচআইভি ভাইরাসের কারণে, যেটা এইডস হয়। এবং এই ভাইরাস যদি মিউটেট করতে থাকে, এবং এখন পর্যন্ত শোনা যাচ্ছে যেটা মিউটেট করছে, যদিও ডিটেলস রিসার্চ এখনো করা হয়নি, মিউটেশন হলেই এটা জিন এক্সপ্রেশনটা প্রোটিনের মাধ্যমে করে। যে প্রোটিনটা সারফেসে ভাইরাসের উপরে যে এনভেলপ আছে, এনভেলপ উপরে কিছু সারফেস অ্যান্টিজেন থাকে, ওইগুলো অনেক সময় চেঞ্জ হয়। এখন এটা যতদিন না মিউটেশন করতে থাকবে এটা কোনো ভ্যাকসিন প্রডিউশন সম্ভব না। কারণ দেখা গেছে ভ্যাকসিন একটা স্ট্রেন দিয়ে বানানো হচ্ছে, কিন্তু ওকে ওই স্ট্রেনটা যখন মানুষের শরীরে ঢুকানো হয় অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, কিন্তু মানুষের যখন আসলে ইনফেক্টেড হয় রিয়েল লাইফে, তখন দেখা যাচ্ছে একটা ডিফারেন্ট স্ট্রেন অফ দ্যাট ভাইরাস ইনফেক্টস, মানে ওটা এই ভাইরাসেরই স্ট্রাকচারটা অন্যরকম। এই কারণে বডি
যে অ্যান্টিবডিগুলো প্রডিউস হয়েছে ভ্যাকসিনের কারণে ওইটা ভাইরাসটাকে মারতে পারবে না, যেহেতু এটা স্ট্রাকচারটা অলরেডি চেঞ্জ করে ফেলছে। এই কারণে ভ্যাকসিনটা আমার মনে হয় এটা এখন এই মুহূর্তে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হচ্ছে না এই কারণে। আর ট্রিটমেন্ট ব্যাপারটাও এটা সম্ভব হতে পারে, এখন এটা তো ডিটেইল স্টাডি দরকার, টাইম দরকার, যেটা আমাদের এখন নাই। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু এইচআইভির ক্ষেত্রে ট্রিটমেন্ট তারা আবিষ্কার করেছে অনেক কমিয়ে রাখার জন্য, এটারও ট্রিটমেন্ট হয়তো আবিষ্কার করা যেতে পারে। এটা অনেক রিসার্চ এন্ড অনেক টাইম দরকার, অ্যাটলিস্ট 1 to 2 ইয়ার্স ইট মাস্ট নিড। এখন এত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টও আশা করতে পারি না, কোন ভ্যাকসিনও আশা করতে পারি না, এটা হবে না। শুধু শুধু বলে লাভ নেই, মানুষকে মিথ্যা আশা দিয়ে লাভ নেই, এটা আমি বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছেন once again আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি আমি করছি প্রফেসর নাসিম স্যারের কাছে। এমডি মুস্তাফা জিজ্ঞেস করেছেন, কোনো করোনা ভাইরাস পেশেন্ট যদি কোনো অবজেক্ট টাচ করে তাহলে এই অবজেক্টে করোনা ভাইরাস বা সেই ভাইরাসটি কতক্ষণ থাকতে পারে? আপনার অপিনিয়নটা যদি শেয়ার করতেন। প্রথমত ব্যাপার হচ্ছে যে করোনা ভাইরাস যদি কোনো যে অবজেক্ট টাচ করে, এখন যদিও ওই কি দিয়ে টাচ করলো, হাত দিয়ে, যদি সেই হাতে যদি কোনো জার্ম ভাইরাস থাকে তখন যদি টাচ করে তখন সেখানে ট্রান্সফার হলো, সম্ভব ট্রান্সফার। আর যদি সেখানে ভাইরাস না থাকে তাহলে তো ট্রান্সফার হবে না। আর কোথায় কতটুকু বাঁচে এই জন্য একটা বিশদ একটা লিস্ট আমরা একদম প্রথম যখন এটা ফেব্রুয়ারি মার্চ মাসে যখনই হয় তখন একটা রিসার্চ বের হয়েছিল, যে এটা দেখা গেছে যে কোনো সারফেসের উপরে যেমন কাগজের উপরে 7 দিনও বাঁচতে পারে, আবার ডেস্কের উপরে 72 ঘন্টা বাঁচতে পারে, আবার শরীরে 24 আওয়ার্স বাঁচতে পারে। এরকম বিভিন্ন জিনিসের উপর বিভিন্ন টাইম স্প্যান দেওয়া হয়েছে। কিন্তু এখন আমি আজকে এই করোনা ভাইরাসের 4 মাসের এক্সপিরিয়েন্সে এখন আমি বলতে পারি যে এটাও কনসেনসাস হয় নাই, এটা এখনো বলা যাইতেছে না কোন জায়গায় কতক্ষণ বাঁচবে। এবং এই জন্যই কিন্তু মানুষ কিন্তু ডেড বডিতে অনেক ভয় পায়, ডেড বডি ধরতে, যে ডেড বডি থেকে বুঝি করোনা ছড়াইতেছে। যদিও নাজমুল ভেরি ক্লিয়ারলি এটা এক্সপ্লেন করছে, কিন্তু এখনো কিন্তু এটা কনসেনসাস হয় নাই যে এটা কতদিন কোথায় বেঁচে থাকে। ধারণা করা হয় অ্যাজ এ হোল 72 আওয়ার্স এভারেজ এটা বেঁচে থাকে। আর বেঁচে থাকে মানে কি, এর আপনার ইটা থাকে আর কি, আপনার ইনফেকশন করার ক্ষমতাটা থাকে। ভাইরাসে এটা তো কোনো লাইফ নাই, এটা তো বাঁচা মরার প্রশ্নটা আসবে না, এটা তো জীবন না, এটা হলো মানে যে করার ক্যাপাসিটিটা, মানে ইনফেকশন করার ক্যাপাসিটিটা এর থাকে, কোনটায় 72 ঘন্টা, কোনটায় 24 ঘন্টা, হাইয়েস্টটাই আমরা সাধারণত নেই এভারেজ 72 আওয়ার্স। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা কোয়েশ্চেন করছেন অনেক অনেক ধন্যবাদ কোয়েশ্চেন করার জন্য। যদি এই লাইভ স্ট্রিমটি এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন। সুমন এমডি মাহমুদুর জিজ্ঞেস করেছেন ডক্টর নাজমুল স্যারের কাছে, আপনার অপিনিয়নে কোন টাইপ অফ টেস্ট আরও এফেক্টিভ বা আরও বেটার? সো পিসিআর টেস্ট নাকি অ্যান্টিবডি টেস্ট? ডক্টর নাজমুল স্যার, আপনার অপিনিয়নে কোনটা আরও বেটার? ওকে, মানে কোন টেস্টটা করলে ভালো, তাই তো? জি। ওকে, এবং আমাদের জানতে হবে পিসিআর এবং অ্যান্টিবডি টেস্ট দুটো আছে। আর পিসিআর কি জন্য করি আমাদের জানতে, পিসিআর করে অ্যান্টিজেন ডিটেকশনের জন্য। অ্যান্টিজেন মানে কি, ভাইরাসটা ডিটেক্ট করে। আর অ্যান্টিবডি টেস্ট করে মানে বডিতে অ্যান্টিবডি প্রডিউস হয়েছে কিনা ওইটা টেস্ট করে। এখন এই প্রিন্সিপালটা যদি জানেন সবাই তাহলে বুঝতে পারবেন কোনটা ভালো। এখন আমাদের বডি যখন ভাইরাস ইনফেক্টেড হয়, অ্যান্টিবডি আস্তে আস্তে 5 to 6 days লাগে, অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন বা 7 দিন লাগে অ্যান্টিবডি অ্যাপিয়ার হইতে ব্লাডের মধ্যে। তাহলে 5-6 দিন পরে একমাত্র অ্যান্টিবডি ডিটেক্ট করা যায়। কিন্তু ওই 5-6 দিনে কিন্তু ওই পেশেন্ট অলরেডি স্প্রেড করে ফেলে, সুতরাং অ্যান্টিবডি টেস্ট একটা ডিলে হয়। আর যদি পিসিআর করা যায় ওটাতে ভাইরাস ডিটেকশন হয়। ভাইরাস ডিটেকশন যেটা আর্লি ডিটেকশন করা যায়, সেকেন্ড এবং থার্ড ডেতেই ভাইরাসের ডিটেক্ট করা যায় পিসিআর এর মাধ্যমে। এবং পিসিআরটা করতে পারলে ভালো, যে আর্লি ডিটেকশন হয়। আর্লি ডিটেকশন হলে সুবিধা কি, ওই পেশেন্টকে আইসোলেশনে নিয়ে যাওয়া যায়, এটা সুবিধা পিসিআর টেস্ট করতে পারলে ভালো। মালয়েশিয়াতে যেটা করে, প্রথম এখানে একটা রিসার্চ ইনস্টিটিউট আছে আইএমআর বলে, তারা প্রথমেই এই পিসিআর টেস্ট আবিষ্কার করে ফেলেছে। ওই পিসিআর টেস্টই করতো তারা প্রথম। এখনো অনেক পিসিআর টেস্ট করলে ভালো, যেটা তাড়াতাড়ি র্যাপিড ডিটেকশন হয়, আর্লি ডিটেকশন হয়।
এবং শুধু করোনার জন্য না, এটা যে কোনো ভাইরাস ইনফেকশনের জন্য পিসিআর করলে এটা অ্যান্টিজেন ডিটেক্ট করা যায় আর্লি। এটা বলবো আর কি, পিসিআরটা ভালো যদি করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমটি এখন শেয়ার করেনি, আশা করছি শেয়ার করবেন। আমরা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল অ্যাডভাইস শেয়ার করছি। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে প্রফেসর নাসিম স্যারের কাছে। এমডি ইয়াসিন মজুমদার জিজ্ঞেস করছেন, জিঞ্জার, লেমন, ব্ল্যাক সিডস, কালো জিরা এমন স্পাইসেস এবং ন্যাচারাল রেমেডিজ আপনার অপিনিয়নে কি করোনা ভাইরাসের এগেনস্টে এফেক্টিভলি ফাইট করতে পারে কিনা? না না, করোনা ভাইরাস না, ব্যাপার হচ্ছে যে এই যে এর উত্তর কিন্তু আগেই দেওয়া হয়েছে। ব্যাপার হচ্ছে যে যদিও এটা অলরেডি প্রুভ যে কালিজিরা, লেবু এগুলোতে হলো ইমিউনিটিটা ডেভেলপ করে, এবং ইমিউনিটি ডেভেলপ করলে আমরা করোনা ভাইরাসের সাথে আমরা ফাইট করতে পারবো এটা। কিন্তু এই যে আর যে মশলাগুলোর কথা আপনি বললেন সেগুলো কিন্তু আই এম নট শিওর, সেগুলো আমি কোনো এই ব্যাপারে আমার জানা নাই। তবে কালিজিরা এবং লেবুর ব্যাপারে আমি নিশ্চিত যে এই দুটো ইমিউনিটি বিল্ড আপ করতে আপনাকে হেল্প করে, এবং যে ইমিউনিটি আমরা অ্যাকচুয়ালি ফাইট করি এগেইনস্ট এনি ভাইরাস। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। দীপু খন্দকার অলসো আপনাকে জিজ্ঞেস করেছেন, মেডিকেল সায়েন্সে কি কোনো ওয়ে আছে ডিএনএ চেঞ্জ করতে? কি মেডিকেল চেঞ্জ করতে? জি, ডিএনএ চেঞ্জ করতে কোনো ওয়ে আছে কি? ডিএনএ চেঞ্জ করতে? জি, কার ডিএনএ, মানুষের নাকি ভাইরাসের? ভাইরাসের মোস্ট লাইকলি। ওকে, জি, এখন এটা বলবো, এই ভাইরাসটাও ডিএনএ ভাইরাস না, এটা আরএনএ। এটার মধ্যে কোনো ডিএনএ নাই, শুধু আরএনএ আছে। এখন যেহেতু স্প্রেড হয়ে গেছে, এটাকে এখন আর কোনো রকমে এটাকে আরএনএ মুক্ত করা যাবে না। এখন হয়তো যদি আরএনএ মুক্ত করতে হয়, হয়তো একটা পেশেন্টের শরীর থেকে ভাইরাসটা আইসোলেট করে ওই নির্দিষ্ট কয়েকটা ভাইরাসকে হয়তো আরএনএ আইসোলেট করা যাবে, কিন্তু হয়তো চেঞ্জ করা যাবে, ওর কত কিছু করা যাবে। এখন আমরা তো এতজন মানুষের বডি থেকে ভাইরাসটা নিয়ে চেঞ্জ করতে পারবো না, আর করে তো লাভ নাই, অলরেডি মানুষ ইনফেক্টেড হয়ে গেছে। এই জন্য নিউক্লিক অ্যাসিড যেটা আরএনএ বা ডিএনএ চেঞ্জ করা যায় না, হয়তো মিউটেট করা যায়, একটু এটা মডিফাই করা যায়, কিন্তু চেঞ্জ করা যায় না। এটাকে মারা যাবে কিন্তু চেঞ্জ করা যাবে না, মিউটেশন করা যাবে, কিন্তু এটাকে রিমুভ করা যাবে না, যেহেতু এটা লিভিং অলরেডি বডিতে আছে। এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল সবগুলা ভাইরাসকে নিয়ে এটাকে ডিএনএটা নষ্ট করে দেওয়া, অনেক ডিএনএটা অনেক চেঞ্জ করা, ধন্যবাদ। এটা পারা প্র্যাকটিক্যালি সম্ভব না, জি, অনেক অনেক ধন্যবাদ এটাই বলবো। আপনার অ্যান্সারের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোয়েশ্চেনটি আমি করব ডক্টর নাজমুল স্যার এবং প্রফেসর নাসিম স্যারের কাছে। বাট বিফোর দ্যাট, ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। প্রথমেই যাচ্ছি প্রফেসর নাসিম স্যারের কাছে। একটা কান্ট্রি স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, তাহলে the number of people attacked একটা certain number, কিন্তু যারা মারা গিয়েছে এই নাম্বারটা আরো higher, বা the opposite situation, the number of people যারা মারা গিয়েছে এটা higher than the number of people attacked. So এই বিষয় নিয়ে আপনার opinionটা কি? না, আমি এরকম তো কোনো জায়গায় দেখি নাই যে যেখানে মারা গেছে নাম্বার অফ পিপল হায়ার দেন এফেক্টেড হায়ার, এফেক্টেড পিপলের নাম্বার হলো অনেক বেশি। যেমন গতকালকে আমেরিকায় মারা গেছে প্রায় 1200-র মতো, আপনার এফেক্টেড হয়েছে 25,000-এর মতো। ব্রাজিলে মারা গেছে 1000-এর মতো, এফেক্টেড হয়েছে 22,000-এর মতো। যে মারা গেছে এদের সংখ্যা কম এফেক্টেডের চেয়ে। এখন আপনার প্রশ্নটা কি? আমি রিওয়ার্ড করছি, in some countries অনেকেই attacked হয় but fewer people মারা যাচ্ছে, however ও হ্যাঁ, জি, in other ডেথ countries রেটটা কম, ডেথ রেট কম, ডেথ রেট হ্যাঁ, বেশি, হ্যাঁ, এটাই। জি হ্যাঁ, এটা কেন কম বেশি হচ্ছে? জি হ্যাঁ, ডেথ রেটটা কম বেশি হচ্ছে। এটা আমি এই ভেরি ইন্টারেস্টিং এই অ্যানসারটা হয়তো বা আমি কারেক্ট অ্যানসার দিব না, কিন্তু তারপরও আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি দিবই। আমি মনে করি যে এই কোভিড ভাইরাসের বেশ কিছু স্ট্রেইন আছে, এবং এরা বলতেছে 7-8টা স্ট্রেইন আছে, এবং 7-8টা স্ট্রেইনের মধ্যে একটা দুইটা স্ট্রেইন ভেরি ফ্যাটাল, মানে একটা দুইটা স্ট্রেইন খুব ফ্যাটাল, যে ওটাতে যারা ইনফেক্টেড হতেছে তারা কিন্তু মারা যাচ্ছে। এইটা যদি এই হাইপোথেসিস যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে যেসব দেশে ওই ফ্যাটাল স্ট্রেইনটা বেশি সেই সব দেশে বেশি মারা যাচ্ছে।
এবং যে দেশে ফ্যাশনাল স্ট্রেইন কম সেই দেশে। এটা হলো আমার পার্সোনাল হাইপোথেসিস। এখন এখানে I hope Nazmul could add something in this question. ওকে, এটা একটা কারণ হতে পারে যে স্ট্রেন ডিফারেন্স কারণ হতে পারে, কারণে হয়তো এটা প্যাথোজেনিক বেশি হয়েছে। তো আমি যেটা মনে করি, যদিও এটা সাইন্টিফিকলি প্রুভেন না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেক দেশে হচ্ছে কি যেসব দেশে বেশি মানুষ মারা গেছে হয়তো তাদের সিনিয়র সিটিজেনের নাম্বারটা বেশি, যেগুলো মারা যাচ্ছে, হ্যাঁ যেগুলো মারা যাচ্ছে দেখা গেছে বেশিরভাগই তারা সিনিয়র সিটিজেন, লাইক 60-65+। ওকে, ওই দেশে সিনিয়র সিটিজেন যেহেতু জেনেটিক কারণে হোক, লিভিং স্ট্যান্ডার্ডের কারণে হোক, তারা বেশি দিন বাঁচে, এই জন্য সিনিয়র সিটিজেন নাম্বারটা বেশি, ওই জন্য মারা যাচ্ছে। এইটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত আমি বলতে পারি এটা লিভিং স্ট্যান্ডার্ডের উপর অ্যালকোহলিক কনজাম্পশন এন্ড স্মোকিং ইমিউন সিস্টেমটা কমা দিতে পারে। যেসব দেশে মানুষ অ্যালকোহল ড্রিঙ্কিংটা বেশি কমন, বেশি করে, ওখানে মারা যাওয়ার এটা বেশি হতে পারে, যেহেতু তারা অ্যালকোহল এবং স্মোকিংটা বেশি করে। এইটা আমার পার্সোনাল ধারণা, এটাই বলবো। এটা যেহেতু অ্যালকোহল কনজাম্পশন এবং স্মোকিংটা ইমিউন সিস্টেমটা কমাই দিতে পারে, এই জন্য এটা একটা কারণ হতে পারে। একমাত্র সিনিয়র সিটিজেন অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন, এই দুইটা আমার ধারণা। এইগুলোর কারণে বেশি মারা যাচ্ছে যেসব দেশে, ওইসব দেশগুলোতে। ট্রু। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। ডাক্তার নাজমুলের কাছে আরেকটি কোয়েশ্চেন দেলওয়ার হোসেন জিজ্ঞেস করেছে, ইফ একজন কোভিড-19 জন্য পজিটিভ টেস্ট করে বাট ওদের কোনো সিমটমস নেই, তাহলে ওরা কি করতে পারে? এটার মানে বেসিক্যালি কি? হ্যালো, অ্যাসিম্পটোমেটিক ট্রিটমেন্ট, অ্যাসিম্পটোমেটিক কেস, এটা বলতে কি বোঝায়? ওকে, অ্যাসিম্পটোমেটিক কেস, মানে নো সিমটমস, মানে যাদের ভাইরাসটা ঢুকছে শরীরে কিন্তু কোনো ধরনের কোনো সিমটম হচ্ছে না, ওদেরকে বলে অ্যাসিম্পটোমেটিক। এখন অ্যাসিম্পটোমেটিক এটা অনেক আছে, এবং শুধু এই ভাইরাসের জন্য না, অনেক ভাইরাস, ইভেন হেপাটাইটিস, ইভেন এইচআইভি, এবং অনেক ভাইরাল ইনফেকশন আছে সিমটম হয় না কোনো। ইভেন হেপাটাইটিস সিরিয়াস ডিজিজের কারণেও এটা তো অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, এবং এই ধরনের পেশেন্টকে আমরা ক্যারিয়ার বলা হয়। এবং এই সিমটমেটিক ক্যারিয়ারটা রিকভারি করার পরেও হতে পারে এবং এটা স্টার্টিংও হতে পারে। ভাইরাস বডি আসছে কিন্তু ওই হতে পারে, অথবা এটা এমন হতে পারে অলরেডি ইনফেকশন হয়েছে, ভালো হয়ে গেছে, তারপরেও ভাইরাসটা রয়ে গেছে শরীরে কিন্তু কোনো সিমটম হচ্ছে না। এগুলোকে আমরা বলি এসিমটোমেটিক ক্যারিয়ার, মানে কোনো সিমটম ছাড়া ভাইরাসটা বডিতে আছে। আর কথা হলো এটা কেন ইনফেক্ট করে না, কি কারণে, ওইটা এখন পর্যন্ত ইজ আনএক্সপ্লেইনড। ওই বডিতে হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছে এরকম, কিন্তু সেম ভাইরাসটা যখন ওই মানুষটার দেহ থেকে অন্য মানুষের শরীরে যায়, তাহলে কিন্তু আবার ক্ষতি করতে পারে ওই পাশের লোকটাকে। ওই নির্দিষ্ট শরীরে কিছু করে না, যখন এটা অন্য মানুষের শরীরে যায়, ওইটা তখন আবার এটাকে ইনফেক্ট করতে পারে পাশে অন্য লোককে। এই হলো এসিমটোমেটিক পেশেন্ট এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হয়। মানে জাস্ট একটা অ্যাড করব এই ক্ষেত্রে, যে অ্যাসিম্পটোমেটিক কেসে এই লোকটার কোনো সিমটম থাকে না, কিন্তু পরীক্ষা করলে কিন্তু তার পাওয়া যাবে, পজিটিভ পাওয়া যাবে, কিন্তু ওর কোনো শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, কোনো সিমটম তৈরি হচ্ছে না, কোনো জ্বর হচ্ছে না, কাশি হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু ও অন্যকে ইনফেক্ট করতে পারে। এমন করোনা পজিটিভ হবে টেস্ট করলে। এটাই। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। নেক্সট কোয়েশ্চেনটি আমি আপনাদের দুইজনকেই করছি। এলিয়াস কাঞ্চন জিজ্ঞেস করেছেন, প্রথমে আমি যাচ্ছি প্রফেসর নাসিমের কাছে, আপনার অপিনিয়নে সবাই কি করোনা ভাইরাস বা কোভিড-19 জন্য টেস্ট করা দরকার? এখন যে অবস্থা দাঁড়াইছে তাতে সবার এটা করতে পারলে সবচেয়ে ভালো। এটা যদি সবাইকে করা যায় তাহলে কিন্তু এটা, এই যে কোরিয়া এত তাড়াতাড়ি এটা কন্ট্রোল করতে পারলো কিভাবে, এরা কিন্তু একেবারে টপ টু বটম সবার এই অ্যান্টিজেন টেস্টটা করার দিকে নজর দিচ্ছে। এখন আমাদের সেই ফ্যাসিলিটিস নাই। আমাদের সারা দেশে কয়টা অ্যান্টিজেন আমরা পিসিআর টেস্ট করতে পারি, কয়টা? আজকে দেখলাম 50 ল্যাবসে আপনার 10,000 কেসের মতো তারা কেস করতে পারে 50 ল্যাবসে। আমাদের মানুষ হলো 18 কোটি। তো সুতরাং এটা আমাদের দেশের পক্ষে ফিজিবল না, 1 নম্বর। আর 2 নম্বর কথা হলো অ্যান্টিজেন টেস্টটা কিন্তু একটু এক্সপেন্সিভ। মালয়েশিয়ায় একটা অ্যান্টিজেন টেস্ট করতে গভর্নমেন্ট রেট হচ্ছে 350 রিঙ্গিত, মানে 7,000 টাকার মতো। আর আপনার বাংলাদেশে এটা ভ্যারি করে, যার কাছ থেকে যত নিতে পারে। যার ফলে এটা আসলে করা ভালো, কিন্তু এটা ফিজিবল না এবং সম্ভব না। আমি এই ব্যাপারে একটু অ্যাড করব, করতে পারলে ভালো।
এই লজিকটা চিন্তা করেন সবাই। সাপোজ স্যাম্পলটা ওকে, স্যাম্পলটা দিয়ে আসার পর একটু পর গিয়ে আপনি একটা করোনা রোগীর সাথে মেলামেশা করা শুরু করলেন, কি টেস্টটা করে ওই টেস্টের নেগেটিভ আসবে, কিন্তু নেক্সট ডেতে আপনি আবার হয়ে যাচ্ছেন। এখন একটা মানুষ যদি মনে করে টেস্ট করেছে আমার কিছু নাই, ও আমার তো নাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেম লোকটা কিন্তু আবার অন্যজনের কাছে গিয়ে নেক্সট ডেতে ইনফেক্টেড হতে পারে। তো লাভ তো নেই সবাইকে করিয়া, সবাইকে টেস্ট করে করতে পারলে ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি এটা একটু ইম্পসিবল হয়ে যায় আর কি, এত লোকের একসাথে টেস্ট করানো। জি, অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। once again যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি এই লাইভ স্ট্রিমটি আপনারা শেয়ার করবেন। আমরা অনেক ইম্পর্টেন্ট, ইউজফুল, হেল্পফুল বিষয় নিয়ে কথা বলছি। আব্দুল কুদ্দুস জব জিজ্ঞেস করেছেন, অনেক বাংলাদেশি ডাক্তাররা afraid থাকে পেশেন্টদেরকে ট্রিট করতে বা পেশেন্টদের কাছে যেতে or anything like that because ওদের নিজেদের ফ্যামিলিজ আছে অফকোর্স। সো যেই ডাক্তাররা বা পিপলরা, হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা পেশেন্টদের থেকে আরও স্কেয়ার্ড, ওদের জন্য কি অ্যাডভাইস থাকবে বা এই বিষয়টা নিয়ে ইন জেনারেল আপনাদের অপিনিয়নটা কি? আমি প্রথম যাচ্ছি ডাক্তার নাজমুলের কাছে। ওকে, ধন্যবাদ। এখন আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশ আর্মি সাপোজ। কারণ আর্মি আমরা দেশের যুদ্ধের সময় পাঠ এরকম বুঝতে হবে। এখন কিছু করার নাই, এখন ডাক্তারদের রোগী দেখা ছাড়া। এখন ডাক্তাররা যদি রোগী না দেখে তাহলে রোগীদের তো আর কোনো করুণ দশা ছাড়া উপায় নেই, মারা যাবে বেশি। এখন ডাক্তাররা যেহেতু এখনো করছে, থ্যাঙ্কস ফর দ্যাট সব ডাক্তারকে, কিন্তু ডাক্তাররা তাদের নিজস্ব প্রিকশনটা নেওয়া জরুরি, তাদের পিপিই, এবং তারা জানে কিভাবে নিজস্ব প্রিকশন নেওয়া দরকার, এবং তারা নিজস্ব প্রিকশন নিয়ে সবাইকে সেবা দেওয়া দরকার, আমি এটা মনে করি। কারণ এছাড়া উপায় নেই। এখন যখন একটা দেশের যখন অ্যাটাক হয়, আর্মিদের উপর ছেড়ে দেয়, তাদের উপর ভরসা, আর্মিরা যুদ্ধে যায়, তারাও মারা যায়, তারাও বাঁচে, এরকম সেম কেস এখানে বলা যাবে। আমাদের এখন ডাক্তাররা এখন আমাদের দেশের আর্মি, এখন তাদের উপর সবকিছু ডিপেন্ড করে, তাদের পিছু হাঁটলে চলবে না, এবং তাদের সেবা দিয়ে যেতে হবে। জাস্ট দ্যাট দে নিড টু টেক দেয়ার পার্সোনাল প্রোটেকশন, এটাই। আমি একজন ডাক্তার বেসিক্যালি, এবং এই জন্য এই জিনিসটা আমিও একটু অ্যাড করতে চাই, যদিও কোশ্চেনটা দুজনের উপরই ছিল। জি, ব্যাপার হচ্ছে আজকে ডাক্তাররা বাংলাদেশে রোগীদের অ্যাভয়েড করছে, এটাই হলো মেইন কমপ্লেইন। এই পর্যায়টা আসলো কেন? এই পর্যায়টা কেন আসলো? আপনি যদি প্রথম থেকে দেখেন, এই যে পিপিই N95 দিয়ে যেটা ডাক্তারদের দেওয়া হলো, পরে দেখা গেল যে সেটা ঠিক না, সেটা মানে মানের দিক থেকে অনেক খারাপ, এবং যার ফলে সেই পিপিই ইউজ করার ফলে দুইটা জিনিস হলো, একটা হলো ডাক্তাররা ইনফেক্টেড হলো, আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে আস্থা রইল না, কর্তৃপক্ষের উপর আস্থা রইল না। কর্তৃপক্ষ যেই সাপ্লাই দেয় না কেন, এখন ভালো জিনিস সাপ্লাই দিলেও ডাক্তাররা সেই আস্থা ফিরে আনতে পারলো না। তো যার ফলে এখন ডাক্তাররা, এখন আপনাকে তো এটাও মানতে হবে যে নিয়ম হলো যে আগে নিজেকে সেভ করো, তারপর তুমি রোগীকে সেবা করো। এখন সে তো নিজেকেই সেভ করতে পারতেছে না, সে রোগীকে কি সেবা করবে? আমি তো ডাক্তারদের কোনো দোষ দেবো না এক্ষেত্রে। এক্ষেত্রে দোষী হবে যে যারা N95 ভুল সরবরাহ করছে, যারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করার ফলে এখন একটা মিশ্র প্রতিক্রিয়া ডাক্তারদের মধ্যে, যে অন্যায় করেও তো তারা পার পেয়ে যাচ্ছে। সুতরাং তারা ভবিষ্যতে এই কাজ করবে কেন? তারা ইয়ের দিকে যাবে, নিজের লাইফ রিস্কে কেন নিবে? আমি এটাই আমি 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 সত্যি আমি রিয়েলি স্যাড যে বাংলাদেশের ডাক্তারদের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা শুনি, কিন্তু এরা কেন করে সেটা কেউ কিন্তু বের করার চেষ্টা করে না। এবং আমি একজন ডাক্তার হিসেবে আমি এই ডাক্তারকে ডিফেন্ড করার চেষ্টা করতেছি, যে এটা ডাক্তাররা শুধু শুধু করে না, ডাক্তারকে করানো করতে বাধ্য করা হয়েছে। কারণ ডাক্তাররা এখন আস্থা নাই, যে আপনি যত ভালো জিনিসই সাপ্লাই দেন না কেন, ডাক্তাররা মনে করে যে না, ওইটা ইউজ করলেই হয়তো আমি আমার ইনফেক্টেড হয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন। অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। আমরা রিচ করছি টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস লাইভ স্ট্রিম, বাট যারা ভিউয়াররা এখনো আছেন, অনেক ধন্যবাদ থাকার জন্য। এই লাইভ স্ট্রিমের পরে রাইট আফটারওয়ার্ডস আমি আরেকটি লাইভ স্ট্রিম করবো অ্যাবাউট দ্য US সেন্সাস ব্যুরো, এবং একজন US হাই অফিসিয়াল ফ্রম দ্য US সেন্সাস ব্যুরো আমাদের সাথে জয়েন হবে অ্যাডভাইস দিতে। সো আশা করছি সেই লাইভ স্ট্রিমটি আপনারা আফটারওয়ার্ডস জয়েন করবেন।
বাট ফাইনাল ফিউ কোয়েশ্চেন্স আছে যেটা আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি হেল্পফুল হবে, এবং এই দুইটি কোয়েশ্চেন আমি দুইজনকেই করব। সো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে নাজমুল এনামুল হক থেকে। উনি জিজ্ঞেস করেছেন আপনাদের অপিনিয়ন অন ডক্সিন 100 এবং স্ক্যাবো 6। এগুলো হচ্ছে নতুন মেডিসিন যেটা ডিসকভার হচ্ছে যে করোনা ভাইরাসের এগেনস্টে মেবি হেল্পফুল হতে পারে, মেবি হেল্পফুল নাও হতে পারে। সো এই বিষয় নিয়ে আপনাদের অপিনিয়ন যদি শেয়ার করতেন। আমি প্রথম যাচ্ছি ডাক্তার নাজমুল স্যারের কাছে। ওকে, ধন্যবাদ। এই ওষুধগুলা এখন অনেকে বলছে এটা কাজ করে, ওটা কাজ করে। স্ক্যাবোসিস কিন্তু যেটা ফিলারিয়াসিসের ওষুধ, একটা প্যারাসিটিক ইনফেকশন, অন্য ইনফেকশন, এটা কোনো ভাইরাসের ব্যাপার। এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এটা এখন পর্যন্ত প্রুভ হয়নি। এখন পর্যন্ত কিন্তু এটার ব্যবহার অ্যাপ্রুভ হয়নি, এখন পর্যন্ত এটা করা যাবে না। এখন যে বলে হ্যাঁ এটা দিয়ে ভালো হয়েছে, আমি আগেই বলেছিলাম আপনি 10টা রোগীকে যদি লেবু শরবত খাওয়াই দেন, বলে হ্যাঁ রোগী তো ভালো হয়ে গেছে, তা মানে এই না যে লেবু শরবত খাইলে ভালো হয়ে গেছে। এটা তো ন্যাচারালি হয়তো ভালো হতে পারতো। তারা ওইভাবে এটা রিসার্চ করে দেখে নাই স্ক্যাবোসিস বা অন্য মেডিসিনগুলা কোনো কাজ করে কিনা। ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাপ্রুভ হয়নি এখনো। যতক্ষণ না পর্যন্ত 4 লেভেল অফ ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এই ওষুধটা দেওয়া যাবে, এবং এটা সাইড ইফেক্ট না যাওয়া পর্যন্ত এটা রিস্কি এটা ইউজ করার জন্য। আমি এটা বলবো এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি, হলে WHO জানাবে সবাইকে। এক্ষেত্রে আমার বক্তব্য যে ডক্সিন এবং ক্যাভোসিক্স এগুলো ছড়রাগুলি, এগুলা খাওয়ার পরে হয়তোবা কেউ উপকার পাবে, কেউ পাবে না, কিন্তু এগুলার এই পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো মেডিসিন পাওয়া যায় আবিষ্কার হয়নি, এ পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই, এবং অদূর ভবিষ্যতে অ্যাটলিস্ট 6 মাসের মধ্যে এগুলো আবিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখি না। এখন এগুলা যদি খায়, এগুলো ছড়রাগুলিতে হয়তোবা কেউ উপকার পাবে, কেউ হয়তো উপকার পাবে না, এতটুকুই বলা যায়। অনেক না অনেক খাওয়াই ধন্যবাদ ভালো। আপনাদের এবং আমি অ্যানসারের জন্য। আগেও once বলছি again যারা এই যে লাইভ জ্বর স্ট্রিমে হলে আছেন আশা প্যারাসিটামল করছি খান, এই লাইভ স্ট্রিমটি আপনার আপনারা শেয়ার করবেন। সর্দি হলে আপনার অ্যান্টিহিস্টামিনিক খান, আপনার শ্বাসকষ্ট হলে হাসপাতালে যান। আর রেগুলার খাওয়ার মধ্যে খাবেন হলো আপনার লেবুর পানি, ভিটামিন ডি, রোদে একটু এক্সারসাইজ, একটু রোদে হাঁটলেন, এই তাছাড়া কিন্তু কোনো কিছু না, মনোবল শক্ত রাখবেন। দ্যাট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। অনেক অনেক ধন্যবাদ আপনার জি। অ্যান্সারের জন্য। নেক্সট কোয়েশ্চেনটি এবং সেকেন্ড টু লাস্ট কোয়েশ্চেনটি এবং লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে। অনেকেই ওদের হ্যান্ড স্যানিটাইজ করে এবং হ্যান্ড ওয়াশ করে এক্সেসিভলি, মানে more than necessary. So especially যারা অনেক স্টক করে রেখেছে with hand sanitizers and hand soap, ওরা continuously ওদের hands wash করছে। So যদি এক্সেসিভলি কেউ হ্যান্ড স্যানিটাইজ করে বা ওয়াশ করে, এটার কি কোনো নেগেটিভ সাইড এফেক্টস আছে কিনা সেটা যদি আপনারা আপনাদের অপিনিয়ন শেয়ার করতেন। নাজমুল। ওকে, হ্যান্ড স্যানিটাইজার দেখতে হবে এটাতে অ্যালকোহল আছে। যেটা সাবান দিয়ে হাত ধোয়া হয়, ওটা তো নরমাল জানেন, নরমাল সাবান। এখন কারো যদি স্কিন অ্যালার্জি না থাকে, কোনো স্কিন ডিজিজের কোনো সমস্যা না হয়, অ্যালার্জিক কোনো প্রবলেম না থাকলে তারা মাল্টিপল ভাবে ওয়াশ করতে পারবে, তেমন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন ডিপেন্ড করে, বারবার তো করার দরকার নেই। আপনি তো বাসায় বসে থাকেন সারাদিন, তাই তো দরকার নেই। এমন যদি আপনি যদি কোনো সাসপেক্টেড মনে করেন আমি বাইরে গেছি, বাজারে গেছি, তখন এসে অবশ্যই হাত দিতে হবে, এরকম। এখন ডিপেন্ড করে আপনি শুধু হাত ধুতে লাভ নাই। যেমন কোনো যদি সারফেস টাচ করেন, বা মনে করেন যদি কোনো সাসপেক্টেড, আমি ওখানে গেছি, অনেক মানুষ ছিল, আমি সেটা হাত ধুবেন, আপনি যদি কোনো সাবান যদি টলারেট করতে পারেন, তাহলে কোনো অ্যালকোহল ওইটা যদি হাত ধুন, তাহলেও তেমন কোনো সাইড ইফেক্ট হবে না। আচ্ছা, এক্ষেত্রে আমি অল্প একটু অ্যাড করব যে ব্যাপারটা হচ্ছে যে এক্সেসিভ কোনো কিছু সবকিছুই খারাপ। এখন এখানে বলা হচ্ছে স্যানিটাইজারের মধ্যে কি আছে, স্যানিটাইজারের মধ্যে আসলে অ্যালকোহল মোর দেন 70% এরা বলে যে ইউজ করতেছে, এবং 99% ব্যাকটেরিয়া ভাইরাস তারা দূর করতে পারতেছে। কিন্তু এই স্যানিটাইজারের কারণে অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু রিপোর্টেড। কি অ্যাক্সিডেন্ট? যে আগুন ধরতেছে, এবং কোন জায়গায় যদি, এই জন্য আমাদের কিন্তু রিসেন্টলি আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গাড়ির মধ্যে যেন স্যানিটাইজার রাখা না হয়। যদি কোনো কারণে যদি আপনার এটাতে আগুন জ্বলে, এটা কিন্তু ভেরি দাহ্য, এটা খুব দাহ্য, যার ফলে এটা আগুন ধরতে পারে। এটা সাইড ইফেক্ট, এগুলো আমি বলতেছি। কিন্তু কথা হলো যে সবকিছুই এক্সেসিভ খারাপ। তবে স্যানিটাইজার আপনার মনে করেন যে আমি যেটা আমি করি,
সেটা ছোট্ট একটা কন্টেইনারে আমার কাছে সবসময় থাকে। মনে করেন যে আমি যদি কোনো রেস্টুরেন্টে কোথাও কোনো অথবা কোনো জায়গায় যাই, সেখানে যদি স্যানিটাইজার না থাকে সেক্ষেত্রে আমি অল্প একটু হাতে দেই। গাড়িতে উঠে বসার সময় একটু হাতে ধরে স্টিয়ারিং ধরি। এটা হলো আমার মানে আজকাল অভ্যাস হয়ে গেছে, মানে হ্যাবিট হয়ে গেছে আমাদের। কিন্তু এটা বেশি ইউজ করা হয়তোবা সেই দিক দিয়ে কোনো ক্ষতি না হলেও কিন্তু আপনার সাইড ইফেক্ট কিন্তু ওই যে ওইটা হইতে পারে, যে আপনার আগুন ধরে গেলে কিন্তু আপনার এরকম অনেকগুলো কেস রিপোর্ট হয়েছে এই স্যানিটাইজারের কারণে, ভস্মীভূত হয়ে গেছে অনেক কিছু। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের অ্যান্সারের জন্য। এবং আজকে লাইভ স্ট্রিমের ফাইনাল অ্যাকচুয়াল প্রশ্ন হচ্ছে, অনেকেই মিট কাটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে বা গাড়ি ফিক্স করে বা এমন কোনো কাজ করা শুরু করেছে। সো ওরা যখন ওদের হ্যান্ড স্যানিটাইজার করে বা ইউজ করে, মোস্ট লাইকলি ওদের হ্যান্ডসে গ্রিস থাকতে পারে বা অয়েল থাকতে পারে। সো হ্যান্ড স্যানিটাইজার যদি ইউজ করা হয় উইথ অয়েল অন দ্য হ্যান্ডস, হ্যান্ড স্যানিটাইজার কি স্টিল এফেক্টিভ থাকবে কিনা, সেটা যদি অ্যান্সার করতেন। ভেরি ট্রিকি কোশ্চেন। এটা হলো ভেরি, আমি ক্যান আই অ্যানসার নাজমুল? জি অবশ্যই। Yes, yes, yes. ওকে, এটা দিস ইজ ভেরি ট্রিকি কোশ্চেন। মানে এগুলো হয় কি, একটা যদি এটা হয়, যদি ওইটা হয়, তাহলে তো এরকমই, যদি হাতে গ্রিস থাকে তাহলে সাবান দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে তারপর স্যানিটাইজ করেন। তবে আমি মনে করি যে যদি অ্যালকোহল আপনি দেন, গ্রিজের উপরও অ্যালকোহল কাজ করবে এবং এটা আপনার হেল্পফুল। কিন্তু তবে বেস্ট হবে যে আপনি আগে হাতটা সাবান দিয়ে ধন, তারপর আপনি আপনার তারপরে তো আর স্যানিটাইজ করা লাগে না। তারপরে যদি আপনি চান তখন আপনি স্যানিটাইজ করেন। দ্যাটস অল। হ্যাঁ, that's true. Correct. I agree. অনেক অনেক ধন্যবাদ আপনাদের অ্যান্সারের জন্য। এবং বিফোর আমরা এই লাইভ স্ট্রিমটি শেষ করি, আপনারা যদি অন ইয়ার ওন বেসিক্যালি জেনারেল অ্যাডভাইস দিতেন টু দ্য 4000 পিপল যারা এখনো এই লাইভ স্ট্রিমে ফর দ্য হোল পিরিয়ড অফ টাইম ছিল, কিভাবে সেফ থাকতে পারি, কিভাবে আমরা এই সিচুয়েশনটা বেসিক্যালি এই সিচুয়েশনের মধ্যে কিভাবে স্টিল থ্রাইভ করতে পারি বা সার্ভাইভ করতে পারি। নাজমুল Okay. প্লিজ। ওকে, এখন আমি যেটা বলবো, এখন জেনারেল অ্যাডভাইস, আমাদের দেশে এখন লকডাউন উঠে যাচ্ছে যদিও, কারণ আমি সবাইকে বলবো এতক্ষণ পর্যন্ত লকডাউনের সময় আমরা যে সিস্টেমে ছিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এটা কিন্তু কন্টিনিউ রাখতেই হবে। এটা আমি বারবার সবাইকে বলি, লকডাউন উঠে গেছে তার মানে এই না যে ভাইরাস চলে গেছে। এটা কিন্তু কন্টিনিউ করতে হবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে, ইভেন হোল ওয়ার্ল্ড থেকে ভাইরাসে যাচ্ছে। এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং মেনটেন করতে হবে এবং মাস্ক পরতেই হবে। এটাই বলবো সবাইকে। এই সোশ্যাল ডিস্টেন্সিং একমাত্র যেটাকে ইনফেকশনটা কন্ট্রোল করা যায়, এছাড়া আর বিকল্প কোনো উপায় নেই। এবং সুতরাং আমি সবাইকে বলবো এটাই করেন। বেশি পাবলিক ট্রান্সপোর্টে চলার দরকার নেই, পাবলিক ট্রান্সপোর্টে কোনো পাবলিক গ্যাদারিংয়ে যাওয়ার দরকার নেই। যতটা সম্ভব কমিয়ে ফেলেন, এভাবে থাকুন। এবং সবাইকে আপনার আশেপাশে যারা তাদেরকে রিমাইন্ডার দিতে থাকেন এই ব্যাপারে। এটা মনে না যে ও জানে ও তো করবে না, বারে বারে রিমাইন্ডার দেন, বারে বারে রিমাইন্ডার দিলে মানুষের এটা মনে থাকে। এটাই আমি বলবো সবাইকে। ধন্যবাদ। আর আমি সর্বশেষ বলবো যে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলেন। স্বাস্থ্যবিধিতে ডিটেইলস বলা আছে, আপনি কিভাবে আপনার হেলদি ওয়েতে আপনি লাইফটা লিড করতে পারবেন স্পষ্ট করে বলা আছে। আপনি সেটা করবেন। আপনি ঔষধের সাথে পথ্যর দিকে জোর দিতে হবে। আপনার খাওয়া দাওয়ার দিকে ব্যালেন্স ডায়েট, সাথে সাথে আপনার ফল এবং সাথে সাথে মেডিসিন এবং ভিটামিন ডি, ভিটামিন সি, এগুলোর দিকে নজর দিতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো ইমিউনিটি ডেভেলপ করতে হবে, যেটা আমরা আলোচনার মধ্যে বেরিয়ে আসছে। আমাদের মানসিক শক্তিটা ঠিক মতো রাখতে হবে, মানসিক ভাবে যে আমরা ভেঙে পড়া যাবে না। যে করোনা হওয়া মানেই আমরা মরে গেছি তা কিন্তু না। করোনাতে আপনি মনে রাখতে হবে যে 100-তে একটা লোক মারা যেতে পারে। আমি তো সেই 100টা নাও, 199 জনের একজন হওয়ার সম্ভব নেই আমার বেশি। সুতরাং সেইভাবে নিজেকে প্রস্তুত রাখেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়ে আমরা আমাদের লাইফটাকে আবার নতুন করে, আবার নতুন বছর, নতুন জীবন বলতে পারেন, নতুন জীবন আমরা শুরু করি। এবং আগামীতে যদি কোনোদিন লাইভ স্ট্রিমে আসা হয়, আমি আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ আপনার এই লাইভ স্ট্রিমটি জয়েন করার জন্য। ইট রিয়েলি মিনস এ লট টু মি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময় ডোনেট করার জন্য এবং সাচ ইউজফুল ওয়েল ওয়ার্ডেডলি অ্যান্সার দেওয়ার জন্য থ্রু আউট দ্য হোল লাইভ স্ট্রিম। আমরা লাইভ স্ট্রিম করেছি অলমোস্ট ফর অ্যারাউন্ড 2 hours। সো অনেক অনেক ধন্যবাদ। আই এম ভেরি ভেরি অনার্ড যে আপনারা এই লাইভ স্ট্রিমটি আজকে জয়েন করেছেন। Thanks for giving us. Thanks for inviting us. Thanks. জি অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ।
যারা এই লাইভ স্ট্রিমে এখনো আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন যদি এখনো শেয়ার করেননি। ওয়ান্স অ্যাগেন আমি জাস্ট ইন আ ফিউ মিনিটস আরেকটি লাইভ স্ট্রিমে আসবো টু টক অ্যাবাউট দ্য ইউএস সেন্সাস ব্যুরো সার্ভেজ এবং কিভাবে আপনারা আপনাদের কমিউনিটির জন্য বড় একটি ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন। সো coronavirus obviously still prevalent. আশা করছি আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, স্যানিটাইজ করবেন বাট not too excessively, এবং gloves, masks continuously ইউজ করতে থাকবেন। আশা করছি আপনার সাথে আবার দেখা হবে in a few moments, but until then আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।